তখন আপনি কাস্টমারকে যখন সুন্দর করে রিড করতেন, দেন ইউ ক্যান ডেলিভার প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার অফ দ্য কাস্টমার। এটা ইনশিওর করার জন্য টেলর রিপ্লেস রুল অফ থাম ওয়ার্ক মেথডকে প্রদান করেছেন। দ্যাট মিনস আপনার কাজকে ফ্লেক্সিবল করতে হবে। আপনি প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক সিচুয়েশন অনুযায়ী কাজকে সঠিকভাবে সম্পাদনের জন্য ফ্লেক্সিবিলিটি এনশিওর করতে হবে। দ্যাট মিনস আপনি একটা কাজ যখন একটা প্রসেসে ফলো করেন, প্রসেসের মধ্যে কোথাও একটু বেশি সময় লাগতে পারে, কোথাও কম সময় লাগতে পারে, এটা কাজের ধরনের উপর ভিত্তি করে যে কাজ করবে সেটা এনশিওর করবে। দেন যে মেথডটার কথা বলা হয়েছে, সায়েন্টিফিক্যালি সিলেক্ট, ট্রেন অ্যান্ড ডেভেলপ ইচ ওয়ার্কার রাদার দ্যান প্যাসিভলি লিভিং দেম টু ট্রেন দেমসেলফ। এখানে আমরা যদি বর্তমান সিচুয়েশনকে চিন্তা করে থাকি, বর্তমান হচ্ছে করোনা পরিস্থিতির সিচুয়েশন, প্রত্যেকটা ইউনিভার্সিটি বন্ধ রয়েছে, একাডেমিক কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু অনলাইন কার্যক্রম চলতেছে। এখন করোনা সিচুয়েশনের জন্য আমরা যদি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিই, দেন দেয়ার উইল বি হিউজ সেশন জব। আবার যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে দেখা যাবে ইনফেকশন অনেক বেড়ে যাচ্ছে, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি গ্যাদারিং অনেক বেশি হয় এবং তাদের দেখা যায় একটা ক্লাসের মাঝ থেকে অন্য ক্লাসের মাঝে অনেক গ্যাপ থাকে, তখন এই ইনফেকশনটা বেড়ে যাবে। তাহলে এই বিষয়টা থেকে বেরিয়ে আসার জন্য সায়েন্টিফিক্যালি সিলেক্ট করতে হবে মেথডটাকে, সেটা হচ্ছে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য ইউজিসি কি করেছে, বিডি রেন নামে একটা সফটওয়্যার মানে একটা ওয়েবসাইট ডেভেলপ করেছে। সেখান থেকে টিচারদেরকে যথাযথ অনলাইনে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতেছে। এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি সিলেক্ট, ট্রেন অ্যান্ড ডেভেলপ ইচ ওয়ার্কার। এই বিষয়টা যদি আমরা একইভাবে অন্য কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখি, সাপোজ একটা প্রতিষ্ঠান পূর্বে একভাবে চলতো, এখন করোনা সিচুয়েশনের কারণে তারা ডিজিটাল মার্কেটিং এর দিকে গুরুত্ব বেশি দিচ্ছে। তাহলে সায়েন্টিফিক্যালি তাদেরকে ডিজিটাল মার্কেটিং কিভাবে সম্পাদন করতে হবে, পেমেন্ট কিভাবে নিতে হবে এবং প্রোডাক্ট কিভাবে ডেলিভারি করতে হবে, সে বিষয়ে তাদেরকে ট্রেনিং দিতে হবে। কারণ আগে মানুষ দেখা যেত তারা শপে গিয়ে তারা তাদের শপিং এর কার্যাবলী সম্পাদন করতেছে, এখন তারা হোমে থেকে তাদের প্রোডাক্ট গুলো পাবে, কিন্তু মার্কেটিং এর সাথে জড়িত যে ব্যক্তিগুলো তারা তাদের প্রোডাক্ট তাদের গন্তব্যে পৌঁছে দেবে। দ্যাট মিনস তাদের পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, এই জন্য বলা হয়েছে সিলেক্ট করতে, ট্রেন করতে এবং ডেভেলপ করতে। Then cooperate with the workers to ensure that developed methods are followed. এখন আপনি একটা মেথড ফলো করেছেন, দ্যাট মিনস আপনি ডিজিটাল মার্কেটিং এর মেথড ফলো করেছেন। এখন আপনি হচ্ছেন একটা ইউনিটের সুপারভাইজার অথবা আপনি ইউনিট ম্যানেজার। ইউ শুড ইনশিওর দ্যাট যে মেথড আপনি ডেভেলপ করেছেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা সেই মেথড ফলো করে প্রোডাক্ট কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে থাকে। এখন যদি তারা সেই মেথডটা ফলো না করে থাকে, তাদেরকে সেই বিষয়ে উৎসাহিত করা এবং তারা যদি পর্যাপ্ত জ্ঞান সম্পন্ন না হয়, তাদেরকে আবার পুনরায় ট্রেনিং প্রদান করা। দিস ইজ কল্ড কোঅপারেট। দেন হচ্ছে ডিভাইড ওয়ার্ক নিয়ারলি ইকুয়ালি বিটুইন ম্যানেজার্স অ্যান্ড ওয়ার্কার্স। এখন একটা প্রতিষ্ঠানে ম্যানেজারও থাকবে, একটা প্রতিষ্ঠানে ওয়ার্কার্সও থাকবে। এখন ইউএস এর স্টাইল এবং বাংলাদেশের স্টাইল সম্পূর্ণ ভিন্ন। ইউএস এর ক্ষেত্রে একজন লোয়ার লেভেল ম্যানেজার, দ্যাট মিনস যে ব্যক্তি সবার নিচে কাজ করে এবং যে ব্যক্তি সবার উপরে কাজ করে, তাদের মধ্যে নর্মালি পাওয়ারের কোনো ডিফারেন্স নেই, তারা সবাই একইভাবে একজন আরেকজনকে ট্রিট করে থাকে। যখন সবাই একইভাবে ট্রিট করতে থাকে, তাহলে প্রত্যেকের কাজ সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হয় তাদের যোগ্যতা অনুযায়ী। একজন ব্যক্তির সামর্থ্য যেটা আছে, সে সামর্থ্য বিচার করে তাকে সেই কাজ দিতে হবে। অন দ্যাট মিনস যে ব্যক্তি টেকনিক্যাল কাজে দক্ষ, সাপোজ একজন ব্যক্তি অ্যাকাউন্টিং এ দক্ষ, তাকে অ্যাকাউন্টিং এর কাজ দিতে হবে। একজন ব্যক্তি রিসার্চে দক্ষ, তাকে রিসার্চের কাজ দিতে হবে। একজন ব্যক্তি মার্কেটিং এ দক্ষ, তাকে মার্কেটিং এর কাজ দিতে হবে। দ্যাট মিনস ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে। একজন ব্যক্তিকে সব কাজ আমি ডিস্ট্রিবিউট করে দিলাম, but he or she is not capable to do his or her work, then you cannot reach your goal. That's why এখানে বলা হয়েছে ডিভাইড ওয়ার্ক, যেখানে এই ডিভাইড ওয়ার্কে আমরা অন্যভাবেও বলতে পারি ডিভিশন অফ ওয়ার্ক অর জব স্পেশালাইজেশন। দ্যাট মিনস মার্কেটিং এ যে দক্ষ, তাকে মার্কেটিং এর কাজ দিতে হবে। প্রোডাক্ট
উৎপাদনের যে দক্ষ তাকে প্রোডাকশনের কাজ দিতে হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে দক্ষ তাকে R&D এর কাজ দিতে হবে। আবার একজন ব্যক্তি প্রোগ্রামিং এর দক্ষ তাকে প্রোগ্রামিং এর কাজ দিতে হবে। These are the four principles developed by ফ্রেডারিক উইনস্লো টেলর, যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটা সফলতায় পৌঁছাতে পারে। আমি আবার বলতেছি সংক্ষিপ্ত আকারে, রিপ্লেস রুল অফ থাম ওয়ার্ক, দ্যাট মিন্স একটা নির্দিষ্ট কোনো পন্থা থাকবে না যার মাধ্যমেই শুধু কাজ করতে হবে। একটা ফ্লেক্সিবল মেথড থাকতে হবে যার মাধ্যমে প্রতিটি অবস্থার পরিপ্রেক্ষিত অনুযায়ী কাজকে পরিবর্তন করে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। দ্যাট মিন্স আমাদের বর্তমান করোনা সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী আমাদের কাজকে কিভাবে পরিবর্তন করা সম্ভব। Then scientifically select, train and develop each worker. একটা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দেওয়ার পর তাদেরকে সায়েন্টিফিক্যালি সিলেক্ট করে, দ্যাট মিন্স কে কোন কাজে বেসিক নলেজ আছে। সাপোজ আপনার এডুকেশন বিষয়ে বেসিক নলেজ আছে, ইউ শুড বি treated in that way to train and develop yourself to conduct research work in education sector. এখন যে ব্যক্তি মার্কেটিং কিংবা প্রোগ্রামিং এ দক্ষ তাকে সেভাবে সিলেক্ট করে ট্রেন এবং তাদেরকে তাদের ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে হবে। ঠিক একইভাবে যে ব্যক্তি ম্যানেজমেন্টে দক্ষ অথবা প্রোডাকশনে দক্ষ তাকে সেই ট্রেনিং প্রদান করতে হবে। সেটা হচ্ছে সায়েন্টিফিক্যালি সিলেক্ট, ট্রেন অ্যান্ড ডেভেলপ ইচ ওয়ার্কার্স। এরপর বলা হচ্ছে কোঅপারেট উইথ দ্য ওয়ার্কার্স টু এনশিওর দ্যাট ডেভেলপ মেথড আর ফলোড। এখন আপনার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা আপনি চিন্তা করেন, আপনার এডুকেশন ডিপার্টমেন্ট, সেখানে যারা স্টাফ আছে, তারপর সেকশন অফিসার, টিচার, তাদের সবার সাথে সবার কোঅপারেশন দরকার হয়। একজন সেকশন অফিসার তার পর্যাপ্ত জ্ঞান নাও থাকতে পারে, চেয়ারম্যান সেক্ষেত্রে ইন্ডিকেশন দিয়ে তাকে কাজ করতে সহায়তা করতে পারে। আবার যে একজন স্টাফ সে সঠিকভাবে প্রাথমিক অবস্থায় নাও বুঝতে পারে, সেক্ষেত্রে তার পদ্ধতি অনুযায়ী তাদেরকে কোঅপারেট করতে হয়, আপনি এইভাবে কাজটি সম্পাদন করেন। একটা সময় তারা কাজগুলো শিখে নেবে। এটাই বলা হয়েছে যখন পরিবর্তিত সিচুয়েশন আসবে তাদের সাথে প্রত্যেকের সাথে কোঅপারেট করবে। দেন বলা হয়েছে ডিভাইড ওয়ার্ক নিয়ারলি ইকুয়ালি বিটুইন ম্যানেজার্স অ্যান্ড ওয়ার্কার্স। এডুকেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, টিচার সবাই ইকুয়ালি কোর্স ডিস্ট্রিবিউট করে স্টুডেন্টদেরকে ক্লাসে লেকচার কিংবা কোর্স সম্পন্ন করে থাকে। একজন ম্যানেজার কিংবা তার পরবর্তী যে টিচার আছে তারা যদি সবাই যদি বসে থাকে শুধু চেয়ারম্যান কাজ করে অথবা ক্লাসে, তাহলে তার পক্ষে সম্পাদন করা সম্ভব নয়। আবার অফিসের যে স্টাফ এবং সেকশন অফিসার তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যাবলী সম্পাদনে হেল্প না করে, তাহলে প্রতিষ্ঠানের অথবা ডিপার্টমেন্টের কার্য সম্পাদন করা সম্ভব নয়। এটাই বলা হয়েছে ডিভাইড ওয়ার্ক নিয়ারলি ইকুয়ালি বিটুইন ম্যানেজার্স এন্ড ওয়ার্কার্স। ম্যানেজার্স হিসেবে আপনি যারা কাজ করে তাদেরকে মিড লেভেলকে আখ্যায়িত করতে পারেন, ওয়ার্কার্স হিসেবে আপনি আখ্যায়িত করতে পারেন যারা স্টাফ, তারা মূলত ফাইল আনা নেওয়া কিংবা কোনো ক্লারিক্যাল কার্য সম্পাদন করে থাকেন। প্রত্যেকের কার্য সমান ভাগে ভাগ করে দিতে হবে। এটাই টেলর তার 4 প্রিন্সিপালস এর মধ্যে উল্লেখ করেছেন। কিন্তু টেলরসের প্রিন্সিপালের ভিতরে কিছু লিমিটেশন দেখা দিয়েছিল, এজন্য পরবর্তীতে হেনরি ফিয়ল 14 ম্যানেজমেন্ট প্রিন্সিপাল প্রদান করেন। সে 14 প্রিন্সিপালস এর প্রথমটা হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক, যেটা আমরা বলেছিলাম ওখানেই বলেছিলাম ডিভাইড ওয়ার্ক। ডিভিশন অফ ওয়ার্ক হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যে কাজ, বিভিন্ন ধরনের কাজ থাকে। দ্যাট মিনস এডুকেশন ডিপার্টমেন্টে আপনার অনেক কাজ থাকে, চেয়ারম্যানের কিছু কাজ থাকে, একাডেমিক মিটিং আয়োজন করা, ক্লাস নেওয়া, টিচারদের কিছু কাজ থাকে, কোর্স কোঅর্ডিনেটরের কিছু কাজ থাকে। ওই কোর্স ওই ব্যাচের কোর্সগুলো সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা, তাদের পারফরমেন্স সব বিষয়ে খোঁজ খবর নেওয়া কোর্স কোঅর্ডিনেটরের কাজ। আবার যারা সেকশন অফিসার তাদেরও কিছু কাজ থাকে। এভাবে প্রত্যেকটা কাজকে ডিভাইড করা, জব স্পেশালাইজ করা, প্রত্যেকটা কাজ আলাদা এবং প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেক ব্যক্তি অ্যাসাইন করে দেওয়াই হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। Suppose you are the chairman of education department, you have some authority, that means you have the supreme authority to take decision. At that same time আপনার যখন অথরিটি আছে, আপনার রেসপন্সিবিলিটিও থাকতে হবে যে আপনি ওই কাজ করতে বাধ্য। এখন আপনাকে অথরিটি দেওয়া আছে চেয়ারম্যানশিপের, বাট আপনি কাজ সম্পাদন যদি না করেন, then you are not performing your responsibility.
এট দ্য সেম টাইম একজন সেকশন অফিসার, তাদেরকে কাজ সম্পাদনের অনুমতি দেওয়া হয়েছে এবং অথরিটি দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টের যত ক্লারিক্যাল কাজ আছে সেগুলো সে ডকুমেন্ট রেডি করে রাখবে। এখন সে যদি সে ডকুমেন্ট গুলো রেডি করে না রাখে, হি উইল বি রেসপন্সিবল। আবার একজন পিয়ন কিংবা স্টাফ, চতুর্থ শ্রেণীর কর্মচারী, তার কাজ হচ্ছে কাজগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে আদান প্রদান করে দেওয়া। এটা হচ্ছে তাকে অথরিটি দেওয়া হয়েছে এবং রেসপন্সিবিলিটিও দেওয়া হয়েছে। এখন সে যদি তার রেসপন্সিবিলিটি সঠিকভাবে পালন না করে, দেন অর্গানাইজেশন অর ডিপার্টমেন্ট ক্যানট রান। এখানে এই বিষয়টাই বলা হয়েছে, আপনাকে যখন অথরিটি দেওয়া হবে, at the same time you have to perform your responsibility. ডিভিশন অফ ওয়ার্কে বলা হয়েছে প্রত্যেকটা কাজ আলাদা করে ওয়ার্কার্স বা স্টাফ যা আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। ডিসিপ্লিন, দ্যাট মিন্স শৃঙ্খলা, প্রতিষ্ঠানের কাজের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত। আপনি যখন ডিভিশন অফ ওয়ার্ক নিশ্চিত করেছেন, দেন ডিসিপ্লিন মিন্স রুলস, রেগুলেশন অ্যান্ড ভ্যালুস। প্রতিষ্ঠানে কিছু কালচার থাকে, কিছু রুলস আছে, রেগুলেশন আছে, এটা প্রত্যেককে ফলো করতে হবে। দ্যাট মিন্স যারা স্টাফ তাদেরকে 9টার অফিসে আসতে হবে, 5টা তার লাস্ট অফিসার, এর ভিতরে সে তার কার্যাবলী সম্পাদন করে ফেলবে। আবার যারা টিচার আছে তাদের ক্লাসের একটা শিডিউল থাকে যে এই সময়ের ভিতর আপনি আপনার কোর্স কমপ্লিট করে ফেলবেন। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়া, দেন প্রজেক্ট সম্পাদন করা, দিস আর অল ইনক্লুডেড আন্ডার ডিসিপ্লিন। এই বিষয়টা প্রত্যেকটা স্টাফ এবং শিক্ষককে এনশিওর করতে হবে। এটা হচ্ছে আপনাদের এডুকেশন ডিপার্টমেন্ট হিসেবে আমরা এক্সাম্পল নিয়ে আসলাম। এটা প্রতিষ্ঠানে হতে পারে, প্রতিষ্ঠানে সাপোজ মার্কেটিং ম্যানেজার অথবা সেলস ম্যানেজার। মার্কেটিং ম্যানেজার কাজ হচ্ছে সেলস ম্যানেজারদেরকে কার্য বুঝিয়ে দেওয়া। সেলস ম্যানেজার কাজ হচ্ছে কার্য সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা এটা তদারকি করা, সেটা হচ্ছে সেলস ম্যানেজারের কাজ। আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের যত কর্মকর্তা কর্মচারী এবং প্রোডাকশন যা কিছু আছে সবকিছু সঠিকভাবে সম্পাদন হচ্ছে কিনা তার রিপোর্ট হায়ার ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটরের কাছে পৌঁছে দেওয়া। দিস আর অল ইনক্লুডেড আন্ডার ডিসিপ্লিন। সো ডিসিপ্লিন বলতে বোঝানো হয় আপনার প্রতিষ্ঠানের রুলস এবং রেগুলেশন অনুযায়ী প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব কাজ সঠিকভাবে সম্পাদন করাই হচ্ছে ডিসিপ্লিন। ইউনিটি অফ কমান্ড। ইউনিটি অফ কমান্ড বলতে বোঝানো হয় আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন, সাপোজ আপনি এডুকেশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনি শুধু আপনার সিআর এর কাছ থেকেই কোনো বিষয় নির্দেশনা গ্রহণ করবেন যে আপনাদের টিচার এই বিষয়ে নির্দেশনা দিয়েছে। কি করে কিছু বুঝিয়েন না জি, ইউনিটি অফ কমান্ড বলতে বোঝানো হয়েছে একজন ব্যক্তি শুধু একজন ব্যক্তির কাছ থেকে তার কি কাজ সে বিষয়ে ডিরেকশন গ্রহণ করে থাকে। এখন একজন ব্যক্তি একাধিক ব্যক্তির কাছ থেকে যদি কোনো ধরনের কমান্ড গ্রহণ করে থাকে তাহলে কাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে। যেমন ডিপার্টমেন্টের আপনার কাজ সম্পাদনের জন্য যে ডিপার্টমেন্টাল সকল কাজের সংশ্লিষ্ট বিষয়ে ডিপার্টমেন্টের অন্যান্য টিচার এবং স্টাফ এবং সেকশন অফিসার শুধু চেয়ারম্যানের কাছ থেকেই কমান্ড গ্রহণ করে থাকে। কিন্তু প্রত্যেক টিচার যদি সেকশন অফিসার থেকে কোনো কিছু করতে পারে সেটা তার ব্যক্তিগত বা অন্য কোনো কোর্স সংশ্লিষ্ট, কিন্তু চেয়ারম্যান শুধু একটা বিষয়ে ডিরেকশন দিবে, আবার টিচার শুধু একটা বিষয়ে ডিরেকশন দিবে যদি চেয়ারম্যান বলে দেয়। এটা একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হয়। তেমনি ভাবে একটা প্রতিষ্ঠানে হায়ার লেভেল ম্যানেজমেন্ট দ্যাট মিন্স অ্যাডমিনিস্ট্রেটর কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পর সেটা তার মিডল লেভেল ম্যানেজারকে পৌঁছে দেবে। তারা মিডল লেভেল ম্যানেজার টপ লেভেল ম্যানেজারের কাছ থেকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটা লোয়ার লেভেল ম্যানেজারকে বলবে কার্য সম্পাদনের জন্য। দ্যাট মিন্স টপ লেভেল ম্যানেজার সিদ্ধান্ত নিয়েছে এবছর প্রোডাকশন 20% বৃদ্ধি করতে হবে, মিডল লেভেল ম্যানেজার এটা প্রোডাকশন ডিপার্টমেন্টকে পৌঁছে দেবে এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট সে অনুযায়ী কার্য সম্পাদন করবে। প্রোডাকশন ডিপার্টমেন্ট কখনো সেলস ডিপার্টমেন্টের কাছ থেকে এই ধরনের ডিরেকশন গ্রহণ করবে না। এটা হচ্ছে আমাদের ইউনিটি অফ কমান্ড। দ্যাট মিন্স একজন ব্যক্তির কাছ থেকে কাজ করার জন্য কোন ধরনের ডিরেকশন গ্রহণ করে কমান্ড বা নির্দেশনা গ্রহণ করে থাকবে। এখন ইউনিটি অফ ডিরেকশন। কমান্ড তো আমরা জানলাম
যে উপর থেকে নিচ লেভেলে আমাদের আদেশগুলো চলে আসবে। তাহলে ডিরেকশন কি? ডিরেকশন হচ্ছে কমান্ডের বিপরীত না। ইউনিটি অফ ডিরেকশন হচ্ছে আমাদের সকলের উদ্দেশ্য একটাই, দ্যাট মিনস প্রতিষ্ঠানের প্রোডাকশন 20% বৃদ্ধি করা। এক্ষেত্রে ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটর, প্রোডাকশন ম্যানেজার সবাই, R&D ডিপার্টমেন্ট সবাই একত্রিত হয়ে কাজ করবে যে আমার প্রতিষ্ঠানের 20% প্রোডাকশন বৃদ্ধি করতে হয়। এর জন্য আমাদের ম্যান পাওয়ার বৃদ্ধি করার প্রয়োজন হতে পারে, কোনো মেশিনারি আনার প্রয়োজন হতে পারে, র মেটেরিয়ালস আনার প্রয়োজন হতে পারে। এই সব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করবে। তেমনি ভাই আপনার যদি এডুকেশন ডিপার্টমেন্টের কথা আপনি চিন্তা করেন, ডিরেকশন হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেকশন হচ্ছে সবাই মিলে কিছু ভালো গ্রাজুয়েট ক্রিয়েট করা, যা এডুকেশন সেক্টরে বাংলাদেশে ভূমিকা রাখবে এবং ওয়ার্ল্ডেও ভূমিকা রাখবে। এটা হচ্ছে ইউনিটি অফ ডিরেকশন। আর কমান্ড হচ্ছে বিসি থেকে অথবা চেয়ারম্যান থেকে স্টাফ, এবং স্টাফ থেকে আপনাদের চেয়ারম্যান থেকে সেকশন অফিসার এবং স্টাফের কাছে ডিরেকশন গুলো পৌঁছে দেওয়া, অথবা চেয়ারম্যান অথবা টিচারের কাছে সিআর অথবা এবং সিআর থেকে অন্য সবার কাছে কোনো ধরনের নির্দেশনা পৌঁছে দেওয়া, আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট ওই দিন করতে হবে অথবা কোনো এক্সাম দিতে হবে। দিস ইজ ইউনিটি অফ কমান্ড এন্ড ডিরেকশন। হচ্ছে আপনারা সবাই মিলে আপনার ডিপার্টমেন্টের উন্নয়নের জন্য এবং ওয়ার্ল্ডের উন্নয়নের জন্য কাজ করবেন এডুকেশন সেক্টরে। সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট। এখানে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট বলতে বোঝানো হয় আপনার ব্যক্তিগত কোনো স্বার্থকে আপনি ত্যাগ করবেন প্রতিষ্ঠানিক স্বার্থে। সাপোজ ইউ আর এ টিচার অফ এডুকেশন ডিপার্টমেন্ট, এখন আপনি আপনার উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের স্বার্থ অথবা বিভাগের স্বার্থে আপনি আপনার ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করবেন। দ্যাট মিনস আজকে আপনার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, কিন্তু আপনার একই সাথে ডিপার্টমেন্টের কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্যক্তিগত কাজ থেকে আপনি ডিপার্টমেন্টের কাজকে বেশি গুরুত্ব দিয়ে ডিপার্টমেন্টে এগিয়ে নিয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আপনি যদি প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যাবে আপনি কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করেছেন, সেল করে আপনি ইচ্ছা করলেই যদি কোনো ধরনের অ্যামোরালিটি অনুসরণ করেন, দ্যাট মিনস আপনি কোনো ভেজাল প্রোডাক্ট কিংবা আপনি যদি 150 টাকার তালা 5,550 টাকা দেখান, আপনার কিছু ব্যক্তিগত লাভ হয়। সেক্ষেত্রে সেটা না করে আপনি দেশের স্বার্থে 150 টাকার তালা 150 টাকাই দেখাবেন। সেটা হচ্ছে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, আপনার ব্যক্তিগত স্বার্থ। আপনি যদি 3,150 টাকার তালা বেশি দেখান, তাহলে দেশের সমস্ত মানুষের স্বার্থ এখানে নষ্ট হয়ে যাচ্ছে। সকলের যে উদ্দেশ্য দেশের উন্নয়ন সেটা ব্যাহত হচ্ছে। এটা হচ্ছে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট। রিমুনারেশন, দ্যাট মিনস রিমুনারেশন বলতে এখানে বোঝানো হয় পারিশ্রমিক। প্রত্যেক শ্রমিককে তার কাজের জন্য যথাযথ পারিশ্রমিক প্রদান করতে হবে, এখানে আর কিছু নেই। দ্যাট মিনস স্টাফকে স্টাফের পারিশ্রমিক, সেকশন অফিসারকে সেকশন অফিসারের পারিশ্রমিক, টিচারদের টিচারের পারিশ্রমিক, আবার ভাইস চ্যান্সেলরকে তার কাজের জন্য ভাইস চ্যান্সেলর হিসেবে পারিশ্রমিক প্রদান করতে হবে। অর্গানাইজেশনের ক্ষেত্রেও ঠিক একই রকম। ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন। ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন বলতে বোঝানো হয় আপনি কতটুকু ডিসিশন আপনি উপর লেভেল থেকে চলে আসে। দ্যাট মিনস প্রতিষ্ঠানের সব ডিসিশন যদি আপনি উপর লেভেল থেকে চলে আসে, তাহলে আমাদের যে টেলরের সায়েন্টিফিক প্রিন্সিপালে বলা হয়েছিল রিপসেস রুল অফ থাম মেথড, দ্যাট মিনস উপর লেভেল থেকে যে নিয়ম বা নির্দেশনা চলে আসে সেটা কোনো ব্যত্যয় ঘটবে না, সেটা সম্পূর্ণভাবে ফলো করা হয় ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন। কিন্তু সম্পূর্ণ ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন হলে আমরা কাজকে সঠিকভাবে সম্পাদন করতে পারবো না। কারণ হচ্ছে আমার মাঝে মাঝে কিছু কিছু সিচুয়েশন আছে তখন আমাদেরকে পরিবর্তন আনার দরকার হয়। যেমনটা এখানে দেখেন ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন, এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে সেন্ট্রালাইজেশন, এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। দ্যাট মিনস সেন্ট্রালাইজ মানে আপনার সব সিদ্ধান্ত ম্যানেজমেন্টের হাতে,
আবার এটাকে যদি আমরা এভাবে ড্র করি, সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার টপ ম্যানেজমেন্টের হাতে। এখানে সেন্ট্রালাইজ বলতে বোঝানো হয় একজনের হাতে নিয়োজিত, আর ডিসেন্ট্রালাইজ বলতে বোঝানো হয় সব সিদ্ধান্ত নিচের লেভেলের কর্মকর্তা কর্মচারী গ্রহণ করে থাকে। এখন সাপোজ আপনার প্রতিষ্ঠান কিংবা এডুকেশন ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে সব সিদ্ধান্ত যদি চেয়ারম্যান নিয়ে থাকে তাহলে ওই ডিপার্টমেন্ট চালানো সম্ভব নয়, কারণ চেয়ারম্যান সকল টিচারের মতামত এবং স্টাফদের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিবে যে ডিপার্টমেন্ট এভাবে চালানো দরকার। এবং ক্লাস সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যান টিচারদের সাথে কমিউনিকেট করে সকলের সুযোগ সুবিধা বিচার করে সে অনুযায়ী সিদ্ধান্ত নিবে আমি কিভাবে পরিচালনা করতে পারি ডিপার্টমেন্টের ক্লাস কার্যক্রম। এখন ডিগ্রি অফ ডিসেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের মতো করে সিদ্ধান্ত নেয়। যেমন অনলাইন ক্লাস এখন অনেকটা সেরকম হয়ে যাচ্ছে, সবাই সবার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে কখন ক্লাস নেবে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় না। অনেকে শিডিউল দেখে যে ডিপার্টমেন্টের শিডিউল কখন কখন আছে, তার উপর ভিত্তি করে তারা ক্লাসের শিডিউলটা দিয়ে থাকে। তাহলে ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন বলতে বোঝানো হয় আমি সম্পূর্ণ সিদ্ধান্ত আমার একার মতো নিব। এটা অনলাইন ক্লাসেও সম্ভব নয়, কিছুটা আমি আমার মতো করে নিচ্ছি। আবার সেন্ট্রালাইজেশন হচ্ছে চেয়ারম্যানই শুধু সিদ্ধান্ত নিয়েছে এই সময়ে প্রত্যেককে ক্লাসগুলো নিতে হবে। এভাবেও যদি ক্লাস সম্পাদন করা হয় তাহলে প্রত্যেকের পক্ষে ক্লাস নেওয়া সম্ভব হবে না, কারণ অনেকেই দেখা যাবে শুধু সকালেই ক্লাস নিতে যাচ্ছে, আবার অনেকেই দেখা যাবে শুধু বিকালেই ক্লাস নিতে যাচ্ছে। তাহলে তো ক্লাস কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে না, কারণ সকাল বিকাল দুইটা ম্যানেজ করেই ক্লাস নিতে হয়। আবার কোনো ব্যাচ দেখা যাবে তারা শুধু সকালেই ক্লাস করতে আগ্রহী, আবার কেউ বলছে আমরা শুধু বিকালেই ক্লাস করতে আগ্রহী, তাহলে ক্লাস কার্যক্রম পরিচালনা করা সম্ভব না। তাহলে আমাদেরকে ইন বিটুইন টু এরকম একটা সিচুয়েশনে আসতে হয়, এরকম মাঝামাঝি কোনো একটা সিচুয়েশনে আসতে হয়। এটাই হচ্ছে ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন। দ্যাট মিনস আমাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার নিচের লেভেল এবং আমার সাথে সংশ্লিষ্ট যারা তাদের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে। সেন্ট্রালাইজেশন মিনস the amount of power the central authority taken to take decision, কি পরিমাণ ক্ষমতা উপর লেভেল গ্রহণ করে থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, সেটাই হচ্ছে ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন। প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে একত্রিত হয়ে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে প্রতিষ্ঠানের উন্নয়নের মূল লক্ষ্য। তাহলে একটা প্রতিষ্ঠানের জন্য কি দরকার? সেন্ট্রালাইজেশনও না, ডিসেন্ট্রালাইজেশনও না, ইন বিটুইন টু প্রতিষ্ঠানকে অবস্থান করতে হবে প্রতিষ্ঠানের সফলতার জন্য। এটাই হচ্ছে ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশনের মূল ভাষ্য। তাহলে ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন আমরা শিখলাম যে একটা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রতিষ্ঠান পুরোপুরি সেন্ট্রালাইজও হবে না, পুরোপুরি ডিসেন্ট্রালাইজও হবে না, ইন বিটুইন টু তারা অবস্থান করবে প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী। লাইন অফ অথরিটি অর স্কলার চেন, লাইন অফ অথরিটি বলতে বোঝানো হয় উপরের টপ লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত লাইন আকারে অথরিটি চলে আসবে। দ্যাট মিনস টপ লেভেল মিড লেভেলকে কোনো ডিরেকশন দেবে, মিড লেভেল লোয়ার লেভেলকে কোনো ডিরেকশন দেবে, এটা লাইন আকারে চলে আসবে। দিস ইজ কল লাইন অফ অথরিটি। এটা যদি আমরা এখানে যে গ্রাফটা আছে এখানে দেখি, লাইন হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার টপ ম্যানেজমেন্ট, টপ ম্যানেজার আর অ্যাডমিনিস্ট্রেটর যাই বলেন, টপ ম্যানেজার আর অ্যাডমিনিস্ট্রেটর। সেকেন্ড লেভেলে থাকে আপনার ইউনিট ম্যানেজার, আর এখানে থাকে সুপারভাইজার লেভেল, আর দেন থাকে ওয়ার্কার্স। এখন টপ ম্যানেজারের সাথে এই যে লোয়ার লেভেল ম্যানেজার তাদের সম্পর্ক লাইন আকারে নির্ধারিত হয়ে থাকে, এটাকে বলা হয় স্কলার চেন আর লাইন অথরিটি। এখন লোয়ার লেভেল ম্যানেজার সরাসরি এখানে কমিউনিকেট করতে পারে না ইউএস এবং কানাডা ব্যতীত, এখানে সব লেভেলে কর্মকর্তা কর্মচারী সমান, কিন্তু হেনরি ফিওয়াল যে তত্ত্ব দিয়েছেন সে অনুযায়ী
লাইন অথরিটি বিদ্যমান থাকতে হবে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য। উপর থেকে মিড লেভেল থেকে লোয়ার লেভেলে পর্যায়ক্রমে অথরিটি চলে আসবে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ লাইন অফ অথরিটি অর স্কলার চেন। অর্ডার, অর্ডার বলতে বোঝানো হয় প্রত্যেক ব্যক্তি যে যে কাজে যেভাবে দক্ষ তাকে সেই স্থানে নিয়োজিত করা। সাপোজ আপনি এডুকেশনে দক্ষ, তাহলে আপনাকে এডুকেশন রিসার্চের কোনো কাজে আপনাকে নিয়োজিত করতে হবে। আবার কোনো ব্যক্তি যদি প্রোগ্রামিং এ দক্ষ হয় তাহলে তাকে সেই প্রোগ্রামিং সাইটে নিয়োগ করতে হবে। আবার যদি কোনো ব্যক্তি মার্কেটিং এ দক্ষ হয় তাহলে মার্কেটিং এর কাজে তাকে নিয়োগ করতে হবে। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ দক্ষ হয় তাহলে তাকে প্রোডাকশন সেক্টরে তদারকির কাজে দিতে হবে। এটাই হচ্ছে অর্ডার। সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে নিয়োগ করাই হচ্ছে অর্ডার। এখন আপনি সাপোজ এডুকেশন বিষয়ে স্পেশালিস্ট, আপনাকে প্রোগ্রামিং এর কোনো দায়িত্ব দেওয়া হলো, আপনি এই কাজ করতে পারবেন না, সুতরাং আপনার রিসোর্স, প্রোগ্রামিং রিসোর্স যে কম্পিউটার সায়েন্স কিংবা আইআইটি তে দক্ষ তাকে দিতে হবে। আপনাকে দিতে হবে এডুকেশন রিসার্চের কোনো কাজে আপনাকে দায়িত্ব দিতে হবে। এটাই হচ্ছে অর্ডার। ইকুইটি, প্রত্যেকের মধ্যে সমতা বিধান করতে হবে। সাপোজ দ্যাট মিনস আপনার উপর লেভেলে যারা নিয়োজিত আবার নিচের লেভেলে যারা নিয়োজিত প্রতিষ্ঠানে, ইউএসএ যে স্টাইলটা ফলো করে প্রত্যেকে প্রতিষ্ঠানের জন্য সমান এবং গুরুত্বপূর্ণ এবং সবাইকে সবার সাথে ন্যায় বিচার করতে হবে। যে যে পরিমাণ কার্য সম্পাদন করবে উপর লেভেল হোক অথবা নিচের লেভেল হোক, সবাইকে সবার অবস্থান এবং পারিশ্রমিক অনুযায়ী পারিশ্রমিক প্রদান করতে হবে এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে। দিস ইজ কল্ড ইকুইটি। আপনি যে পরিমাণ ইনপুট দিয়েছেন আপনি সেই পরিমাণ আউটপুট পাবেন। দিস ইজ কল্ড ইকুইটি। স্টেবিলিটি অফ টেনিউর অফ পার্সোনেল। পার্সোনেল বলতে এখানে বোঝানো হয় আপনি যে চাকরি করেন, টেনিউর অর্থ আপনার স্থায়িত্ব। আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন অথবা কাজ করেন, আপনাকে নিরাপত্তা দিতে হবে যে আপনি এই প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার কার্য পরিচালনা করে যাবেন। এক্ষেত্রে আপনাকে কোনো ধরনের হ্যারাসমেন্ট কিংবা আপনাকে ফায়ার করা হবে না আনটিল অ্যান্ড আনলেস আপনি যদি কোনো ধরনের অনৈতিক কার্য সম্পাদন করে না থাকেন। যেমন বাংলাদেশে এই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি রাষ্ট্রবিরোধী কিংবা সন্ত্রাসী কোনো কার্য সম্পাদন করে থাকেন দেন আপনার জব চলে যাবে। এই ধরনের কোনো সিচুয়েশন ছাড়া যে কোনো কারণে চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে হবে। আপনার জব থেকে আপনাকে বহিষ্কার করা যাবে না। ইনিশিয়েটিভ, উদ্যোগ। প্রতিষ্ঠানে আপনি কাজ করেন টপ লেভেলে, ইউ আর এ থিঙ্কিং পারসন, দ্যাট মিনস আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। বাট আপনি যখন লোয়ার লেভেলেও কাজ করেন, আপনি একটা সিচুয়েশন দেখেছেন, সেক্ষেত্রে আপনার রুল অফ থাম মেথড যেটাকে বলে ওইটার পরিবর্তন আকারে আপনাকে ওখানেই উদ্যোগ নিতে হবে। লোয়ার লেভেলে আপনি এইভাবে কাজটি করলে, যেভাবে কাজটি করলে আপনার প্রতিষ্ঠানের সফলতা নিশ্চিত করা সম্ভব হয়, সেটাই বলা হয়েছে ইনিশিয়েটিভ। আপনি প্রত্যেক লেভেলে উদ্যোগ গ্রহণ করবেন অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের সফলতার জন্য। দিস ইজ ইনিশিয়েটিভ। টিম স্পিরিট অর স্পিরিট ডি কর্পস। আমরা একটু আগে অর্গানাইজেশন বিহেভিয়ার যেটা বলেছিলাম, অর্গানাইজেশন ইজ দ্য স্টাডি অফ অ্যাক্ট অ্যান্ড ইন্টারাকশন অফ পিপল, গ্রুপ অ্যান্ড স্ট্রাকচার। এখানে টিম স্পিরিট বলতে বলা হয়েছে প্রতিষ্ঠানে যখন সবাই মিলে কাজ করবে একত্রিত হয়ে, তখন সংঘবদ্ধভাবে জোড়া মহিষিকলের ভিত্তিতে তারা প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্যে কাজ করে যাবে। যেমন ক্রিকেট খেলা টিম স্পিরিটটা দেখা যায়, কে কোথায় কাজ করবে সবাই তার যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠানের সাথে কাজ করবে, এটাই হচ্ছে আমার টিম স্পিরিট। এক্ষেত্রে আমাদের 14টা যে প্রিন্সিপাল সেটা প্রথমে আরেকটু রিক্যাপ করে নিই খুব সংক্ষেপে। ডিভিশন অফ ওয়ার্ক বলতে বোঝানো হয় প্রতিষ্ঠানের কাজকে আপনি ভাগ করে ফেলবেন প্রত্যেকটা ফিচার্স অনুযায়ী। দ্যাট মিনস এডুকেশনের কাজ আলাদা, প্রোগ্রামিং এর কাজ আলাদা, মার্কেটিং আলাদা, ম্যানেজমেন্ট আলাদা। এটা হচ্ছে আপনার ডিভিশন অফ ওয়ার্ক। অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, দ্যাট মিনস আপনাকে সিআর এর দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনি ওই সিআর এর দায়িত্ব পালনে রেসপন্সিবল। এটা হচ্ছে আপনার জন্য অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। ডিসিপ্লিন, আপনার কাজের মধ্যে কিছু রুলস রেগুলেশন আছে প্রতিষ্ঠানে, সেই ডিসিপ্লিন গুলো আপনাকে মেনে কাজ করতে হবে, এটাই হচ্ছে ডিসিপ্লিন।
ইউনিটি অফ কমান্ড হচ্ছে আপনি শুধু একজন ব্যক্তির কাছ থেকে কোনো কাজ করার জন্য নির্দেশনা গ্রহণ করবেন, এক কথায় যেটাকে বলে। ইউনিটি অফ ডিরেকশন হচ্ছে আপনি যেই হন না কেন, ক্লাসে স্টুডেন্ট হন, সিআর হন, টিচার হন অথবা স্টাফ হন, আপনাদের সকলের উদ্দেশ্য হচ্ছে ডিপার্টমেন্টের উন্নয়নের জন্য এবং দেশের উন্নয়নের জন্য কোনো এডুকেশন রিসার্চার তৈরি করা। সেটা হচ্ছে আপনার ইউনিটি অফ ডিরেকশন। সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, আপনার আজকে শরীর খারাপ, এর জন্য আপনি কখনো বলবেন স্যারকে রিকোয়েস্ট করবেন না যে আজকে আপনি ক্লাস করবেন না অথবা আজকে পরীক্ষা না নেওয়া হবে। আপনি কষ্ট হলে আজকে চলে আসবেন পরীক্ষাটা নেওয়ার জন্য, পরবর্তীতে আপনার মেকআপ যদি সম্ভব হয় সেটা নিয়ে নেবে আপনার সিচুয়েশন অনুযায়ী। সেটা হচ্ছে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়ালিজম। দ্যাট মিন্স আপনি কোনো ক্ষেত্রে আপনি সুবিধা পাচ্ছেন, সুবিধা থেকে আপনি বিসর্জন দিয়ে প্রতিষ্ঠান কিংবা ডিপার্টমেন্টের সাথে কাজ করবেন। রিমুনারেশন, প্রত্যেকের কাজের অনুযায়ী পারিশ্রমিক প্রদান করতে হবে। যেমন আপনার ডিপার্টমেন্টে যারা স্টাফ সেকশন হয়েছে প্রত্যেককে তার নিজ নিজ কাজ অনুযায়ী পারিশ্রমিক প্রদান করাই হচ্ছে রিমুনারেশন। ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন মিন্স আপনি কি পরিমাণ পাওয়ার আপনি নিজের হাতে রেখেছেন এবং কি পরিমাণ পাওয়ার লোয়ার লেভেলে রেখেছেন। এখন ডিগ্রি অফ সেন্ট্রালাইজেশন এখানে বোঝানো হচ্ছে একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানকে মডারেটলি সেন্ট্রালাইজড হবে। দ্যাট মিন্স টোটালি সেন্ট্রালাইজড না, টোটালি ডিসেন্ট্রালাইজড না, তাহলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে না। প্রত্যেক ব্যক্তিকেই কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে। লাইন অফ অথরিটি অর স্কলার চেন, লাইন অথরিটি অর স্কলার চেন। লাইন অথরিটি বলতে বোঝানো হয় আপনি যে প্রতিষ্ঠানের উপরে বা নিচে কাজ করেন প্রত্যেকের সাথে আপনার হায়ারার্কিক্যাল রিলেশনশিপ থাকতে হবে। যেমনটা আমরা একটা টেবিলে দেখে গ্রাফে আমরা লিখে দেখেছিলাম, টপ ম্যানেজার, দেন ইউনিট ম্যানেজার, দেন সুপারভাইজার, দেন হচ্ছে ওয়ার্কার। এটা হচ্ছে আপনার লাইন অথরিটি, উপর থেকে নিচ পর্যায়ে চেইন আকারে চলে আসবে। অর্ডার, অর্ডার মিন্স বলতে বোঝানো হয় আপনি এডুকেশনের স্পেশালিস্ট, আপনাকে এডুকেশনের কোনো কাজে নিয়োগ করা হবে এবং সে অনুযায়ী আপনাকে রিসোর্স প্রদান করতে হবে। দ্যাট মিন্স keeping the right resource at the right time and at the right place. আপনি প্রোগ্রামিং এ দক্ষ, আপনি কম্পিউটারের কোনো পাইথন প্রোগ্রামিং এ আপনাকে সেখানে নিয়োগ প্রদান করতে হবে। এটা হচ্ছে অর্ডার। ইকুইটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যে স্তরে কাজ করুক না কেন তাদের সকলের মধ্যে সমতা বিধান করতে হবে, সকলের সাথে ন্যায় বিচার করতে হবে। আপনি প্রতিষ্ঠানের ওয়ার্কার্স এর জন্য যে পরিমাণ আপনি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ, তেমনি বা আপনি প্রতিষ্ঠানের এমডি, আপনিও প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ, কেউ কম গুরুত্ব বহন করেন, এই বিষয়টা বিবেচনা করতে হবে। স্টেবিলিটি অফ টেনিউর অফ পার্সোনাল, এটা বলতে বোঝানো হয় আপনার চাকরির স্থায়িত্ব বিধান করতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে আপনি স্থায়ীভাবে চাকরি করবেন, আপনার চাকরি কোনো ধরনের এক্সেপশনাল ঘটনা ব্যতীত আপনি কোনোভাবেই চাকরি থেকে বরখাস্ত হবেন না। দেন ইনিশিয়েটিভ, আপনাকে উদ্যোগ নিতে হবে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য। যে অবস্থায় থাকেন না কেন আপনি উদ্যোগ নিয়ে নতুন কোনো ব্যবস্থা করুন। দ্যাট মিন্স আপনি লোয়ার লেভেলে কাজ করেন, আপনাকে অর্ডার করা হয়েছে কোনো কাজের জন্য, আপনি দেখলেন এই কাজটা অন্যভাবে করলে তাহলে প্রতিষ্ঠান বেশি লাভবান হবে, সেক্ষেত্রে আপনি আপনার অবস্থান চেঞ্জ করবেন। টিম স্পিরিট বলতে বোঝানো হয় টপ টু বটম, সবাই প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের সাথে কাজ করবেন, এটা হচ্ছে টিম স্পিরিট। এ হচ্ছে মোটামুটি আমাদের 14টা প্রিন্সিপাল ম্যানেজমেন্টের। হ্যাঁ, স্লাইডগুলা অফকোর্স এরপরে বলা হয়েছে ইফেক্টিভ। আপনার যে স্লাইডগুলো যে টপিকগুলো কভার করা হয় এই টপিকগুলো আপনি একটু কভার করবেন তাহলেই হবে, কারণ বইয়ে অনেক ব্রড কিছু আছে, এত কিছু আপনারা অল্প সময়ে কভার করতে পারবেন না।
স্লাইডগুলো আমি দিয়ে দিব যাতে আপনাদের টপিকগুলো অ্যাটলিস্ট কভার করতে সুবিধা হয়। আর ভিডিওগুলো আমি এখন আপলোড করা শুরু করে দেব। আর এই টপিকগুলো দেখলেই মোটামুটি হয়ে যাবে আশা করি। এখন বলা হচ্ছে ইফেক্টিভ ভার্সেস সাকসেসফুল ম্যানেজারিয়াল অ্যাক্টিভিটিস। এখন ইফেক্টিভনেস কি এন্ড এফিশিয়েন্সি কি, এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা ইফেক্টিভনেস এন্ড সাকসেসফুল ম্যানেজার ডিটারমাইন করে থাকি। ইফেক্টিভ হচ্ছে আপনি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এডুকেশন ডিপার্টমেন্টে, ইউ আর এফেক্টিভ অন। এফিশিয়েন্সি হচ্ছে আপনি কি পরিমাণ রিসোর্স ইউজ করেছেন ডিপার্টমেন্ট থেকে, সেটা হচ্ছে আপনার এফিশিয়েন্সি। দ্যাট মিন্স এডুকেশন ডিপার্টমেন্ট স্টুডেন্টদেরকে গ্রাজুয়েশন ডিগ্রি প্রদান করার জন্য কি পরিমাণ রিসোর্স ইউজ করেছে অথবা টাইম ইউজ করেছে, সেটা হচ্ছে তার এফিশিয়েন্সির সাথে জড়িত। সাপোজ এডুকেশন ডিপার্টমেন্টে আপনাদের খুব কম সময়ে আপনাদের সেমিস্টার শেষ হয়ে যায়, এটা হচ্ছে তারা অনেক এফিশিয়েন্ট। এখন ইফেক্টিভ হচ্ছে সে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে কিনা, আসলে স্টুডেন্টরা সঠিক ইনফরমেশন পেয়েছে কিনা, এটা হচ্ছে তার ইফেক্টিভ। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু এনশিওর ইফেক্টিভনেস দেন এফিশিয়েন্সি। আপনি যদি ইফেক্টিভ না হন, দ্যাট মিন্স আপনাকে বলা হয়েছে আপনি আজকের দিনে 1 লক্ষ টাকা সেলস করবেন কোনো প্রতিষ্ঠানে। এখন যদি আপনি 1000 টাকা সেলস না করেন, দেন ইউ আর নট আপ টু দ্য মার্ক অফ ইউর ইফেক্টিভনেস। দ্যাট মিন্স আপনি আপনার যে টার্গেট সেটাই রিচ করতে পারলেন না। কিন্তু আপনাকে বলা হয়েছে 1 লক্ষ টাকার সেলস করতে, কিন্তু আপনি 10টায় শুরু করলেন, 11টার ভিতরে আপনি 95,000 টাকার আপনি সেল খুঁজে পেয়েছেন, সারাদিন আর কোনো সেলস নেই। দ্যাট মিন্স আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। তাহলে প্রথমেই বিষয়টা আসে ইফেক্টিভ হতে হবে, দেন দ্য কোশ্চেন ইজ এফিশিয়েন্সি। এখন একজন ব্যক্তি আপনি 10টায় শুরু করে 11টায় 95,000 টাকা বিক্রি করেছেন, কিন্তু আরেকজন ব্যক্তি ঠিক 10টায় শুরু করেছে কিন্তু বিকাল 4টার সময় তার 90,000 টাকা বিক্রি হয়েছে এবং 5টার ভিতরে তার 1 লক্ষ টাকায় কভার হয়েছে। দ্যাট মিন্স হি ইজ এফেক্টিভ অন। আর এফিশিয়েন্সি অর্জন করার জন্য আপনাকে টাইম এবং রিসোর্স আপনি কত কম ইউজ করেছেন সেটা এনশিওর করতে হবে। সুতরাং আপনাকে প্রথমে দেখতে হবে আপনি এফেক্টিভ কিনা। দ্যাট মিন্স আপনাকে প্রথম যে বিষয়টা এনশিওর করতে হবে সেটা হচ্ছে ইউ শুড বি এফেক্টিভ অন। দ্যাট মিন্স এটা আপনাকে নিশ্চিত করতে হবে। দেন এফিশিয়েন্সি এবং সাকসেসফুলের বিষয় আসবে। 1 লক্ষ টাকা ফার্স্ট টার্গেট, দ্যাট মিন্স ইউর গোল। দেন হচ্ছে আপনি কত কম সময়ে অথবা কম সেলস পারসন নিয়োগ করে আপনি কাজটা করতে পারেন। আপনি সাপোজ 10টায় শুরু করে যদি 11টায় শেষ করতে পারেন, ইউ আর সামন ইফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট। যদি আপনার 95,000 টাকা হয়, বাকি 5,000 টাকা সারাদিনে না হয়, ইউ আর নট ইফেক্টিভ। আপনি যতটা এফিশিয়েন্ট হন না কেন, আপনি আপনার লক্ষ্য অর্জন, এজন্য আপনার লক্ষ্য প্রথমে নিশ্চিত করতে হবে, দেন এফিশিয়েন্সি। তার উপর ভিত্তি করে একটা প্রতিষ্ঠানের ম্যানেজাররা যেসব কাজ সম্পাদন করে সেগুলো হচ্ছে ট্রেডিশনাল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। সে ইফেক্টিভ এবং এফিশিয়েন্সি এবং সাকসেসফুল হওয়ার জন্য যেসব কাজ করে থাকে তার ভিতর প্রথম হচ্ছে ট্রেডিশনাল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। ট্রেডিশনাল ম্যানেজমেন্ট সবাই করে থাকে, সচরাচর যে কাজ করে থাকে, আপনি সারাদিনে যে কাজ করে থাকেন এগুলো হচ্ছে আপনার ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস। মানে সকালে ঘুম থেকে উঠেন, গোসল করেন, ক্লাস করেন, খাওয়া দাওয়া করেন, বিকালে একটু ঘুরতে যান, সন্ধ্যার পরে আবার আসেন, একটু চা বা কফি খান, দেন রাত্রে একটু স্টাডি করেন, দেন ঘুমিয়ে পড়েন। এটা হচ্ছে আপনার ট্রেডিশনাল অ্যাক্টিভিটিস ডে বাই ডে। আর ট্রেডিশনাল ম্যানেজারাল অ্যাক্টিভিটিস হচ্ছে তাকে ডিসিশন নিতে হবে কি কাজ করব, প্ল্যান করতে হবে, প্ল্যান ওয়াইজ কাজ হচ্ছে কিনা কন্ট্রোল করা। এটা হচ্ছে সব ম্যানেজারের কাজ, এটা মোরালের সবাই করবে, যে কোনো ধরনের ম্যানেজার এই কাজটা করে থাকবে, বেশি আর কম। দেন নাম্বার 2 কমিউনিকেশন। এই কাজটা সবাই অত বেশি নাও করে থাকে। কমিউনিকেশন হচ্ছে এক্সচেঞ্জিং রুটিন ইনফরমেশন এন্ড প্রসেসিং পেপার ওয়ার্ক। দ্যাট মিন্স কমিউনিকেট আপনি কিভাবে করেন, আপনি ইমেল প্রদান করে থাকেন কাউকে, সেটা কি ইনফরমেশন প্রদান, অথবা পেপার কোনো চিঠি লিখে থাকেন, সেটা হচ্ছে প্রসেসিং পেপার ওয়ার্ক, সেটাকে কমিউনিকেশন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। দেন হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। একটা প্রতিষ্ঠানে কার্য সম্পাদনের জন্য আপনি প্ল্যান করেছেন, কার্য সম্পাদিত হচ্ছে, কিন্তু যারা কাজ সম্পাদন করে
তাদেরকে আপনার ইনফ্লুয়েন্স করতে হয় কার্য সম্পাদনের জন্য। কি বেনিফিট তারা পাবে সেটাই হচ্ছে তাদেরকে মোটিভেট করা। দেন হচ্ছে আপনার ডিসিপ্লিন, রাইট? ডিসিপ্লিন হচ্ছে রুলস রেগুলেশন ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনার জন্য ডিসিপ্লিন, এটা এনশিওর করতে হবে। ম্যানেজিং কনফ্লিক্ট, এখন একটা ক্লাসে আপনার 20 জন যখন স্টুডেন্ট থাকবেন, কখনো না কখনো কোনো ধরনের কনফ্লিক্ট দেখা দেবে। এটা হয় আপনারা নিজেরা মিটিগেট করবেন সিআর এর মাধ্যমে, অথবা আপনাদের কোর্স কোঅর্ডিনেটরের হেল্প নিতে হয় কখনো কখনো। এটা আপনার যেহেতু ম্যাচিউর, নিতে হয় না, নিচের ক্লাসগুলোতে নিতে হয় টিচারদের সাহায্যে। এটা হচ্ছে ম্যানেজিং কনফ্লিক্ট, ম্যানেজারের কাজ। দেন হচ্ছে স্টাফিং, দ্যাট মিন্স প্রতিষ্ঠানে কি কি ধরনের লোক দরকার, কোনো লেক ঘাটতি আছে কিনা সেটা ইনশিওর করা হচ্ছে স্টাফিং। এখন স্টাফিং ইনশিওর করেছেন, সাপোজ আপনি এডুকেশন স্পেশালিস্ট, আপনাকে নিয়োগ করা হয়েছে, কিন্তু আপনার প্রতিষ্ঠানের কালচার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, এই বিষয়ে কি আপনাকে ট্রেনিং দিতে হবে। দেন স্টাফিং এর পর এই জন্য যে কাজটা চলে আসে সেটা হচ্ছে ট্রেনিং। কালচার সম্পর্কে, যেটাকে সোশ্যালাইজেশন বলে, কালচার সম্পর্কে, রুলস সম্পর্কে, আপনি কিভাবে কাজ করবেন, আপনার ডিউটিস কি, রেসপন্সিবিলিটিস কি, যদিও এটা আগে থেকেই ডিফাইন করা থাকে জব ডেসক্রিপশনে, যে আপনি কি কি কাজ করবেন, তারপর তাদেরকে ট্রেনিং প্রদান করা হয়ে থাকে। এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। দেন হচ্ছে নেটওয়ার্কিং। কমিউনিকেশন আর নেটওয়ার্কিং এর মধ্যে একটু পার্থক্য আছে। কমিউনিকেটর হচ্ছে জাস্ট যোগাযোগ স্থাপন করা, নেটওয়ার্কিং হচ্ছে তাদের সাথে ইন্টারাকশন করা, কোনো প্রোগ্রামে তাদের সাথে অ্যাটেন্ড করা, পলিটিক্যাল কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা করা, তাদের সাথে প্রতিষ্ঠানের বাহিরে কোথাও মিট করা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। কমিউনিকেশন হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ডিসকাস করা এবং তাদের সাথে সে বিষয়ে আলোচনা করা। নেটওয়ার্কিং হচ্ছে আউট অফ অর্গানাইজেশনে গিয়ে তাদের সাথে সামাজিক সম্পর্ক স্থাপন করা, তাদের সাথে রাজনৈতিক কোনো বিষয়, রাজনীতি বলতে এখানে আমরা ছাত্রদল, ছাত্রলীগ এই ধরনের কোনো রাজনীতি না। এখানে রাজনীতি হচ্ছে আপনার মনে করেন আপনার কিভাবে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারেন, বিজনেস কিভাবে এক্সপ্যান্ড করতে পারেন, পলিটিক্যাল। এটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং। এখন এই 4 ধরনের যে কাজ রয়েছে, এই 4 ধরনের কাজ 3 ধরনের ম্যানেজার 3 ভাবে করে থাকে: অ্যাভারেজ ম্যানেজার, সাকসেসফুল ম্যানেজার এন্ড ইফেক্টিভ ম্যানেজার। প্রথমেই বলেছি আপনাকে ইফেক্টিভ হওয়ার জন্য প্রথমেই আপনাকে গোল অ্যাটেন্ড করতে হবে। তাহলে ইফেক্টিভ ম্যানেজার সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে সেটা হচ্ছে ট্রেডিশনাল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। দ্যাট মিন্স ডিসিশন মেক করে থাকে, আমাকে গোল অ্যাটেন্ড করতে হবে, প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলিং। বাট ইফেক্টিভ হয় দেন যে বিষয়টা সে গুরুত্ব দিয়ে থাকে সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ট্রেডিশনাল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস যে মানুষকে নিয়ে গবেষণা করা, সবচেয়ে কম গুরুত্ব দিয়ে থাকে যেটা হচ্ছে নেটওয়ার্কিং, যেটা হচ্ছে সাকসেসফুল ম্যানেজার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে নেটওয়ার্কিং এর উপরে। দ্যাট মিন্স আউটসাইড অফিস আপনার সাথে মানুষের যত বেশি সম্পর্ক স্থাপিত হবে, আপনার প্রতিষ্ঠানের প্রতি মানুষের আকর্ষণটা তত বেশি হবে, সেটা হচ্ছে সাকসেসফুল ম্যানেজার করে থাকে। এখন তার মানে এই না সাকসেসফুল ম্যানেজার ট্রেডিশনাল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস করে থাকে না, তারা আরো বেশি গুরুত্ব দিয়ে থাকে ট্রেডিশনাল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস করার পরে, সেজন্য হচ্ছে সাকসেসফুল। আর এভারেজ ম্যানেজার হচ্ছে ওই ম্যানেজার যে ব্যক্তি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, সেও ট্রেডিশনাল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসে গুরুত্ব দিয়ে থাকে। সরি, এখানে এফেক্টিভ হচ্ছে এফেক্টিভ ম্যানেজার দিয়ে থাকে কমিউনিকেশনের উপরে, আর এভারেজ ম্যানেজার বেশি গুরুত্ব দিয়ে থাকে ট্রেডিশনাল ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস এর উপরে। সে একজন এভারেজ, মোটামুটি চললেই হলো। কিন্তু কমিউনিকেশনটা হচ্ছে এফেক্টিভ ম্যানেজার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সাকসেসফুলদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নেটওয়ার্কিং দেন কমিউনিকেশন। এই বিষয়টা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। সাকসেসফুল হওয়ার জন্য আপনার আউটসাইড অফিস বেশি কমিউনিকেট করতে হবে, আর আপনি যদি এফেক্টিভ হন দ্যাট মিন্স অফিসিয়াল কমিউনিকেশন করলেই এনাফ। আর এভারেজ ম্যানেজার তো নর্মাল অ্যাক্টিভিটিস পারফর্ম করবে। এই হচ্ছে মূলত তাদের মধ্যে পার্থক্য, কে কোন ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এই তত্ত্ব দিয়েছেন আবার একজন বিশিষ্ট ব্যক্তি তার একটি রিসার্চের ফলের উপর ভিত্তি করে। লুথান্স অ্যান্ড হিজ অ্যাসোসিয়েট 450টা ম্যানেজারের উপর স্টাডি করে এই গবেষণার ফলটা দিয়েছেন।
দেন আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে বেসিক্স অফ ওবি মডেল। মডেল হচ্ছে একটা সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন অফ রিয়েল লাইফ ফেনোমেনা। আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটে থাকে, এটা যখন আমরা খুব সিম্পলি স্থাপন করে থাকি সেটাকে বলা হয় মডেল। মডেলটার যেটাকে বলা হয়, প্রত্যেকটা মডেলে কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে ইনপুট। যেমন প্রোডাকশন মডেল, ইনপুট থাকবে, প্রসেসিং থাকবে, আউটপুট থাকবে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার হচ্ছে আমাদের ইনপুট কি দিচ্ছি তার উপর ভিত্তি করে আমাদের প্রসেসিং হয় আউটপুটটা কি আসছে। টাস্ক পারফরম্যান্স, প্রোডাক্টিভিটি, জাস্ট প্রোডাকশনের মতোই ওবি মডেল। একটা অর্গানাইজেশন ডিসকাস করে মূলত মানুষের অ্যাক্ট এবং ইন্টারাকশন নিয়ে। ইন্টারাকশন দ্বারা কি হয়, আমার প্রোডাক্টিভিটি প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় অথবা প্রোডাকশন কাজ সম্পাদিত হয়ে থাকে। সুতরাং এখানে আমাদের বেসিক ওবি মডেলের যে বিষয়টা হচ্ছে, সেখানে আমরা পরবর্তী ডিটেল ওবি মডেলে যাব। বেসিক ওবি মডেলে হচ্ছে ইনপুট, দেন হচ্ছে প্রসেস, দেন হচ্ছে আউটপুট। যেমনটা আমরা কম্পিউটারে জানি, আমরা র মেটেরিয়ালস দিই, কোনো ডেটা দিই, সেটা প্রসেস হয়, কম্পিউটার আউটপুট দেয়। প্রোডাকশনের ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা কোনো র মেটেরিয়ালস দিই, সেটা মেশিনারি প্রসেস করে। যেমন আমরা কোনো ধান কাটার পরে সেই ধানটা যখন আমরা মেশিনে দিই, সেটা প্রসেস করে চাল বের করে দেয় আমাদের মেশিন। সেটাই হচ্ছে একটা মডেল, প্রোডাকশন মডেল। এখানে ওবি মডেল হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের মানুষের কার্যাবলী নিয়ে কিরকম হয়ে থাকে। আমরা ডেফিনেশনে যেরকমটা বলেছিলাম, অর্গানাইজেশন বিহেভিয়ার ইজ দ্য অ্যাক্ট অ্যান্ড ইন্টারাকশন অফ দ্য পিপল উইদিন দ্য অর্গানাইজেশন। এখন অ্যাক্ট অ্যান্ড ইন্টারাকশন অফ দ্য পিপল বিভিন্ন ধরনের হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, যখন তারা গ্রুপে কাজ করে তখন সেটাও পিপল, কয়েকজন মিলে গঠিত হয়। যখন একটা স্ট্রাকচার থাকে অর্গানাইজেশনের স্ট্রাকচার, দেন ইট ইজ অলসো পিপল। কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল কয়েকজন ব্যক্তি মিলে গঠিত হয় একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে যখন ফর্মাল রোল রিলেশনশিপটা থাকে, সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার মিন্স দ্য ফর্মাল রোল রিলেশনশিপ অ্যামং দ্য পিপল। অর্গানাইজেশন হচ্ছে a group of people with specific role related people. এই role related people with specific objective হচ্ছে অর্গানাইজেশন। আর এই যে রোল রিলেশনশিপটা, এটা যখন ফর্মালি এস্টাবলিশ করা হয়, দেন ইট ইজ কল্ড স্ট্রাকচার। সো আমাদের ইনপুট হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে ডাইভার্সিটি। দ্যাট মিন্স আপনার বিভিন্ন ধর্মের থাকতে পারেন, বর্ণের থাকতে পারেন, বিলিফ থাকতে পারে, ভ্যালুস থাকতে পারে। এটা হচ্ছে আপনাদের ডাইভার্সিটি। পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব ভিন্ন। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালুস, আপনার বিশ্বাস, সোসাইটির সাথে আপনার বিশ্বাস। যেমন আপনি বাংলাদেশের মানুষ, আপনার ভ্যালুস আমেরিকান মানুষের ভ্যালুস ভিন্ন। দেন গ্রুপ লেভেল, গ্রুপ স্ট্রাকচার, কিভাবে গ্রুপটা গঠিত হয়, দ্যাট মিন্স গ্রুপের মধ্যে যে রোল রিলেশনশিপটা, যেটা হচ্ছে গ্রুপ স্ট্রাকচার। গ্রুপের রোল কি, দ্যাট মিন্স আপনি একটা ডিপার্টমেন্টে, এডুকেশন ডিপার্টমেন্টে আপনাদের কোনো প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, একটা গ্রুপ হয়েছে, গ্রুপের রোল কি হবে, প্রেজেন্টেশন টপিক তৈরি করা এবং সে অনুযায়ী গ্রুপের সকল কার্য সম্পাদন করা গ্রুপ দলগতভাবে, সেটা হচ্ছে গ্রুপ রোল। টিম রেসপন্সিবিলিটিস, গ্রুপ আর টিমের মধ্যে একটু পার্থক্য রয়েছে। গ্রুপ হচ্ছে কিছু পিপল, যেখানে আপনাকে আপনাদের কাজের অবজেক্টিভ ডিফাইন করে দেওয়া থাকে না, আপনাদেরকে কোনো প্রজেক্ট করতে দেওয়া হয়েছে, আপনারা প্রজেক্ট সম্পন্ন করে নিয়ে আসবেন, সেটা হচ্ছে আপনাদের গ্রুপ। আপনারা ডিসিশন নেবেন, আপনার কার্য সম্পাদন করেন। আর টিম হচ্ছে কিছু মানুষের সমষ্টি, ওখানেও কিছু মানুষ, দুই বা ততোধিক, টিমেও দুই বা ততোধিক। কিন্তু এক্ষেত্রে টিমের সিদ্ধান্তটা ম্যানেজমেন্ট নিয়ে থাকে, ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেওয়ার পর টিমকে বলে আপনারা কার্য সম্পাদন করবে। যেমন তার ক্রিকেট খেলার টিম, সেক্ষেত্রে কিন্তু ডিসিশনটা ম্যানেজমেন্ট নিয়ে থাকে, আপনার কয়জন খেলোয়াড় খেলবেন, এই ব্যক্তি হবে টিম লিডার, আপনাদের উদ্দেশ্য হচ্ছে দলকে জিতিয়ে নিয়ে আসা। কিন্তু গ্রুপের ভিতর এই ধরনের কোনো ডিসিশন ম্যানেজমেন্ট নেয় না, আপনারা নিজেরাই নিজেদের ডিসিশনটা নেবেন, সেটা হচ্ছে গ্রুপ রেসপন্সিবিলিটিস। অর্গানাইজেশনাল লেভেল, অর্গানাইজেশন স্ট্রাকচার, যা একটু আগেই বলেছিলাম। এন্ড অর্গানাইজেশনাল কালচার, কালচার হচ্ছে অর্গানাইজেশনের যে শেয়ার ভ্যালুস, বিলিফস, এগুলো হচ্ছে অর্গানাইজেশনাল কালচার। আর প্রসেসটা ঠিক একইভাবে, এখানে আমি একটু বলে যাচ্ছি নরমালি। ইন্ডিভিজুয়াল লেভেল, ইমোশন অ্যান্ড মুড, এগুলো সব আমরা পরবর্তীতে পড়বো, তাই আমি ডিসকাস ডিটেল করবো না। ইমোশন, মুড, মোটিভেশন, পারসেপশন, ডিসিশন মেকিং,
এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে কি কি হয়। গ্রুপ লেভেলে যখন থাকবে তখন কমিউনিকেশন, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তি, এটা ইমোশন মুড দ্বারা নির্ধারিত হয় না। লিডারশিপ, আপনি যখন একাধিক ব্যক্তি থাকবেন তখনই আপনার মধ্যে লিডারশিপটা ক্রিয়েট করা সম্ভব, অন্যদেরকে লিড। কিন্তু মোটিভেশন আপনার ব্যক্তিগত ইস্যু, পারসেপশন, আপনি একটা বিষয়কে কিভাবে দেখেন অথবা সেন্স করেন, সেটা হচ্ছে আপনার পারসেপশন। পাওয়ার অ্যান্ড পলিটিক্স, পাওয়ার বিষয়টা তখনই আসবে যখন একাধিক ব্যক্তি থাকবে। আপনি একজন ব্যক্তি একটা ক্লাসরুমে, আপনি পাওয়ার দিয়ে কি করবেন? এই ধরনের পাওয়ারের কোনো মূল্য নেই। সেজন্য পাওয়ার হচ্ছে গ্রুপ লেভেলে প্রভাব বিস্তার করে। কনফ্লিক্ট অ্যান্ড নেগোসিয়েশন, যখন কনফ্লিক্ট থাকবে দেন দেয়ার উইল বি নেগোসিয়েশন। কনফ্লিক্ট হচ্ছে আপনারা যখন একত্রিত হয়ে গ্রুপে কাজ করতেছেন তখন আপনাদের মধ্যে কোনো ধরনের মনোমালিন্য দেখা যাবে। এই মনোমালিন্য সমাধানের জন্য আপনি একটা ব্যক্তির সাথে নেগোশিয়েট করবে, মানে সমন্বয় করবে কিভাবে কার্যটা সম্পাদন করা সম্ভব। এটা একটা ব্যক্তির সাথে, একটা গ্রুপের সাথে একটা গ্রুপের হতে পারে, একাধিক ব্যক্তির মধ্যে হতে পারে, অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে। সেটা হচ্ছে কনফ্লিক্ট অ্যান্ড নেগোসিয়েশন। ডিটেল উইল বি ডিসকাসড ইন দ্য কামিং চ্যাপ্টার্স। চেঞ্জ দেন হচ্ছে অর্গানাইজেশনাল লেভেল, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্রাকচার মতো ফর্মাল রোল রিলেশনশিপ, এটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মূল ইস্যু। চেঞ্জ প্র্যাকটিস, চেঞ্জ হচ্ছে পার্মানেন্ট ডেভেলপমেন্ট অর মডিফিকেশন অফ ইউর বিহেভিয়ার, সেটা আপনার কালচারের মাধ্যমে পরিবর্তন হয়ে থাকে। এটা হচ্ছে অর্গানাইজেশন লেভেলে। আউটকামটা আমি এখন বললাম না, আউটকামটা আপনারা দেখে নেবেন। প্রোডাক্টিভিটি যা বললাম, মানে ইনপুট হওয়ার পরে প্রসেস হয়েছে, এখন আউটপুট কি কি আসবে। পারফরমেন্স আসবে, গ্রুপ কোহেশন আসবে, নেগোসিয়েশনের ফলে ফাংশনিং আসবে। অর্গানাইজেশন লেভেলে আসবে আপনি যখন ভালো হিউম্যান রিসোর্স নিয়োগ করেছেন, প্রোডাক্টিভিটি হবে, দেন ইউ ক্যান সার্ভাইভ ইন দ্য কন্টেক্সট অফ দ্য অর্গানাইজেশন। এটা হচ্ছে আপনার অর্গানাইজেশনাল লেভেলে। দেন আপনার আমরা যদি ডিটেল ওবি মডেলটা দেখি, সেটা একটু অনেক বড়। ডিটেল ওবি মডেলে যেটা বলা হয়েছে ইনপুট, এটা হচ্ছে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট বলতে বোঝানো হয় ইন্ডিপেন্ডেন্টের উপর ভিত্তি করে যেগুলো নির্ধারিত হয়ে থাকে। যেমনটা ছিল আমাদের আউটপুট, হিউম্যান আউটপুটটা ছিল প্রোডাক্টিভিটি। আমরা ওখানে দেখেছিলাম লাস্টে আউটপুট যেটা হচ্ছে সেটার ভিতরে প্রোডাক্টিভিটি ছিল। আমরা একটু আগে ফর্মে আবার যাই। প্রোডাক্টিভিটি ছিল, সার্ভাইভাল ছিল, গ্রুপ কোহেশন ছিল, উইথড্রয়াল বিহেভিয়ার ছিল, অ্যাটিটিউড এন্ড স্ট্রেস এক্সেট্রা অনেক কিছু ছিল। এখন আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে মূল ইস্যু। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা অর্গানাইজেশন সিস্টেম লেভেলে হতে পারে, যেটা স্ট্রাকচার হিসেবে আমরা বলেছিলাম, গ্রুপ লেভেলেও হতে পারে, ইন্ডিভিজুয়াল লেভেলেও হতে পারে। ওখানে যে বিষয়গুলো ছিল এখানে ঠিক একই বিষয়গুলো, শুধু তিনটা লেভেলে আলাদাভাবে ডিসকাস করা আছে। এটা যেমন বলা আছে 3 লেভেলস, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল, গ্রুপ লেভেল, দেন হচ্ছে অর্গানাইজেশনাল লেভেল। এখন আপনি যদি বলেন যে পারসেপশন তো প্রত্যেক ব্যক্তির ভিন্ন, সো পারসেপশন ইজ ইয়ার্স। দেন মোটিভেশনটা হচ্ছে আপনার ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল লার্নিং আপনার ব্যক্তিগত লার্নিং, এটা হিউম্যান ইনপুট। আবার যদি আপনি বলেন যে অ্যাবিলিটি, ভ্যালুস, অ্যাটিটিউড, these are all forms your individual values. These are all related with individual levels input. এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে আপনি কি রকম তার উপর ভিত্তি করে, দ্যাট মিন্স আপনি যেরকম স্টাডি করবেন তার উপর নির্ভর করে আপনি কি ধরনের রেজাল্ট করবেন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল। কারণ আপনার বায়োগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, পার্সোনালিটি অ্যান্ড ইমোশনস, আপনি একটা সিচুয়েশনকে আপনি নিজেকে কতটা কন্ট্রোল করতে পারেন সেটা হচ্ছে আপনার ইমোশনের উপর নির্ভর করে। ভ্যালুস অ্যান্ড অ্যাটিটিউড, আপনার অ্যাটিটিউড, একটা বিষয়কে আপনি কিভাবে দেখেন, সেটা হচ্ছে আপনার ভ্যালুস অ্যান্ড অ্যাটিটিউড। অ্যাবিলিটি, আপনার কাজ করার যদি সামর্থ্যই না থাকে, then your input is weak, so your output will also be weak. এটা হচ্ছে আপনার হিউম্যান ইনপুট, এটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। গ্রুপ লেভেলে যেটা বলা হয়েছে লিডারশিপ অ্যান্ড ট্রাস্ট, একাধিক ব্যক্তি যখন থাকবে তখনই সেখানে লিডারশিপ ক্রিয়েট হবে। দেন গ্রুপ ডিসিশন, কমিউনিকেশন, গ্রুপ স্ট্রাকচার, আপনি যখন
5 জন ব্যক্তি একটা গ্রুপ ফর্ম করে কোনো অ্যাসাইনমেন্ট করবেন, তাদের স্ট্রাকচারটা কি হবে সেটা আপনারা ডিফাইন করবেন। কে লিডার, কে সবার উপরে থাকবে, কে কি কাজ করবে, কে কার কাছ থেকে জবাবদিহি করবে, এগুলো সব ডিফাইন করা থাকবে। এটা হচ্ছে গ্রুপ স্ট্রাকচার। কনফ্লিক্ট, একাধিক ব্যক্তি কাজ করলেই কনফ্লিক্ট, এটা আগেই বলেছিলাম। পাওয়ার অ্যান্ড পলিটিক্স, এটাও একাধিক ব্যক্তি থাকলে হবে। দেন ওয়ার্ক টিম, যেটা হচ্ছে আপনাদের অবজেক্টিভ আগে থেকেই সেট করা থাকবে, আপনার সে অনুযায়ী কাজ করবে। এগুলো হচ্ছে সব গ্রুপ। এখন ওয়ার্ক টিম যদি উইক হয়, আপনার পারফরমেন্সও উইক হবে। গ্রুপ লেভেল এবং অর্গানাইজেশন লেভেল থেকে আপনার চেঞ্জ এবং স্ট্রেসটা আছে, আর ইন্ডিভিজুয়াল লেভেল থেকে শুধু হিউম্যান ইনপুটটা চলে আসে। দেন অর্গানাইজেশনাল সিস্টেম লেভেলে যেটা হয় হিউম্যান রিসোর্স পলিসিস অ্যান্ড প্র্যাকটিসেস, অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, যেটা আপনার অর্গানাইজেশন ডিটারমাইন করে, অ্যান্ড অর্গানাইজেশনাল কালচার। সব আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স করে থাকেন অথবা করেন, তাহলে দেখবেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্স হিসেবে আখ্যায়িত করা হয়, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ওয়াই হিসেবে আখ্যায়িত হয়। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সমন্বয়ে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গঠিত হয়। আর যখন আপনাদের এরকম মাল্টি আপনাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তখন সেটাকে মাল্টিনোমিয়াল রিগ্রেশন করা হয়। মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন করতে হয়, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে এবং সবগুলো হচ্ছে নন নিউমেরিক। লিনিয়ার করা হয় তখনই যখন করা হয় নিউমেরিক হয়, আর যখন নন লিনিয়ার হয় তখন সেটা লজিস্টিক করা হয়। তাহলে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আপনার ইন্ডিপেন্ডেন্ট যত ভেরিয়েবলস আছে তার উপর ভিত্তি করে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রোডাক্টিভিটি আমার ইনপুট, দ্যাট মিন্স হিউম্যান রিসোর্স, গ্রুপ পারফরমেন্স, অর্গানাইজেশন স্ট্রাকচার এন্ড কালচার যদি ভালো হয় এবং পলিসিস এবং প্র্যাকটিসেস যদি ভালো হয়, দ্যাট মিন্স ট্রেন মোটিভেশনের সুযোগ যদি থাকে, দেন প্রোডাক্টিভিটি বেশি হবে। তারা অ্যাবসেন্ট কম থাকবে, টার্নওভার রেট কম থাকবে, ডেভিয়েন্ট ওয়ার্কপ্লেস বিহেভিয়ার, দ্যাট মিন্স তারা বিভিন্ন ধরনের ওয়ার্কপ্লেস বিহেভিয়ার ইন্ডিকেট করবে, তাদের মধ্যে যদি বৈচিত্র্য দেখা যায়। সিটিজেনশিপ, দ্যাট মিন্স আপনি প্রতিষ্ঠানকে নিজের মনে করবেন যখন প্রতিষ্ঠান আপনাকে বেশি গুরুত্ব দিবে, আপনার গ্রুপ ডিসিশন ভালো হবে, কমিউনিকেশন স্ট্রং হবে, দেন আপনি প্রতিষ্ঠানকে নিজের মতো মনে করবেন, অথবা আপনি প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবেন। দেন হচ্ছে স্যাটিসফ্যাকশন, আপনি প্রতিষ্ঠানকে কতটা গুরুত্ব দিচ্ছেন, আপনার পার্সোনালিটির সাথে কতটা যায়, অ্যাটিটিউড কিরকম, ওয়ার্ক স্ট্রেস কিরকম, সেটা ডিফাইন করবে আপনার স্যাটিসফ্যাকশন। আর দিস আর অল ইনক্লুডেড ইন ওবি মডেল, দ্যাট মিন্স গ্রুপ, ইট ইজ দ্য অ্যাক্ট অ্যান্ড ইন্টারাকশন। প্রত্যেকের সাথে আপনি কাজ করেছেন, আপনার নিজের কাজ ইন্ডিভিজুয়াল লেভেলে, and interaction group and organization level. This act and this interaction forms the output variables, that is human output. এটাই হচ্ছে আমাদের ওবি মডেলের সম্পূর্ণ আলোচ্য ইস্যু। এর বাইরে ওবিতে আর কিছু আলোচনা নেই। এই সব যেগুলো বললাম এখানে সবগুলো বিষয় আপনাদের পরবর্তী চ্যাপ্টারে ডিটেল ডিসকাস হবে। এখানে আপনারা বেসিক যে আরেকটা মডেল আছে সেটা খুব সংক্ষেপে দেখানো হয়েছে। এই যে আপনাদের যে ফার্স্ট মডেলে যেটা দেখা হয় সেটা এখানে। ইন্ডিভিজুয়াল লেভেলে অনেকগুলো থাকে, আমি বললাম না। গ্রুপ লেভেলে কিছু থাকে, অর্গানাইজেশন সিস্টেম লেভেলে। তাহলে এগুলো হচ্ছে আপনাদের ডিপেন্ডেন্ট, আর এটা হচ্ছে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে আপনাদের ডিপেন্ডেন্ট। যেটা আমরা ওখানে দেখেছিলাম প্রোডাক্টিভিটি হবে, অ্যাবসেন্টিজম কম হবে, টার্নওভার কম হবে, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন এন্ড ইনোভেশন আসবে। এটা হচ্ছে আমাদের বেসিক ওবি মডেল, যেটা আমরা এখানেও দেখেছিলাম ওবি মডেলে, সেটা সংক্ষিপ্ত আকারে। এখানে হচ্ছে আমরা ব্রড আকারে দেখিয়েছি, মানে রোল রিলেশনশিপটা কিভাবে হবে, আর এখানে আমরা রোল রিলেশনশিপটা খুব সংক্ষেপে দেখিয়ে দিয়েছি। মডেলস অফ ওবি চার্ট। এখন আপনার মডেল আপনি ডেভেলপ করেছেন, এই যে মডেলটা আপনি দেখতে পাচ্ছেন, ইনপুট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আউটপুট, এটা এর উপর ভিত্তি করে আপনাদের বিভিন্ন ধরনের মডেল হয়ে থাকে। যেমন আপনি কি ধরনের হবেন, কি মডেল ফলো করবেন সেটা ডিফাইন করে। আপনি অটোক্রেটিক মডেল হতে পারেন, কাস্টোডিয়ান হতে পারেন, সাপোর্টিভ হতে পারেন, কলেজিয়াল হতে পারেন, সিস্টেম হতে পারেন। এই 5 ধরনের মডেল আপনি থাকতে পারে আপনি ইনপুটের উপর ভিত্তি করে। এখন অটোক্রেটিক মডেলে কি হবে, বেসিক মডেলে এখানে পাওয়ার সিস্টেমটা থাকে। অটোক্রেটিক টপ লেভেল ম্যানেজমেন্ট উইল টেক দ্য অল টাইপস অফ পাওয়ার, তার হাতেই শুধু মানে, যেমন সেন্ট্রালাইজ থাকবে সব ক্ষমতা, সে হবে অটোক্রেটিক।
আবার তার ম্যানেজমেন্টের ফাংশন হবে অথরিটি ওরিয়েন্টেড, সে সব অথরিটি নিজের হাতে থাকে বিদায়ী সে অনেক বেশি পাওয়ার নিয়ে থাকে। এমপ্লয় ওরিয়েন্টেশন কি হবে, এমপ্লয়কে অনেক বেশি ওবিডিয়েন্ট হতে হবে। আর এমপ্লয়ের সাইকোলজিক্যাল রেজাল্ট হবে ডিপেন্ডেন্স টু বস, তারা বসের উপর নির্ভরশীল হয়ে থাকবে। এমপ্লয়েজ নিডস মিট সাবসিস্টেন্স, দ্যাট মিনস আমার বেঁচে থাকার জন্য যেটা দরকার অটোক্রেটিকতে শুধু সেটাই পূরণ হয়ে থাকে, বাকি কোনো ধরনের অভাবের দিকে ম্যানেজার গুরুত্ব দিয়ে থাকে না। দেন পারফরমেন্স রেজাল্ট, মিনিমাম পারফরমেন্স, ম্যাক্সিমাম পারফরমেন্স আপনি কখনো অ্যাচিভ করবেন না অটোক্রেটিকে, কারণ হচ্ছে তার ডিসিশন নেওয়ার কোনো ক্ষমতা নেই, সে তার নিজের মতো করে কোনো কার্য সম্পাদন করতে পারে না, তার নিজের ডিসিশনের কোনো মূল্য নেই, তাহলে সে শুধু প্রতিষ্ঠান যেটা করতে বলবে সেটাই কার্য করবে। এটাই হচ্ছে অটোক্রেটির মূল ইস্যু। তাহলে এক্সাম্পল হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্ট, আপনারা সিকিউরিটি জানেন, ব্যাংক কিংবা আপনাদের ইউনিভার্সিটি, সেখানে সিকিউরিটিতে যারা কাজ করে তাদের কাজ হচ্ছে শুধু সিকিউরিটি ওখানে বসেই থাকার, তারা মোবাইল টিপে গান শুনে, অন্য প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এখন যদি প্রতিষ্ঠানের কোনো উন্নয়নে তারা যদি কন্ট্রিবিউট করতে চায় তাদেরকে অটোক্রেটিক থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে অটোক্রেটিক টাইপ অফ ওবি মডেলে যেটা বলা হয় সেটা হচ্ছে আপনার পাওয়ার সব বসের কাছে থাকবে, অথরিটি যেহেতু বসের কাছে সেজন্য বস পাওয়ার নিয়ে থাকবে। এমপ্লয়কে অনেক বেশি অবিডিয়েন্ট হতে হবে, যেমন সিকিউরিটি ফোর্সে যেটা এখানে যেটা বলা হয়েছে, তারা বসের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হবে। যেমন আপনাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা আনসার আছে তারা আনসারের পিসি কে দেখলে অনেক বেশি রেসপেক্ট করে, ভাইস চ্যান্সেলর দেখলে অত বেশি রেসপেক্ট করে না, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট টু বস। আর সাবসিস্টেন্টে তারা বেঁচে থাকার জন্য যেটা দরকার শুধু সেটাই করে, আর কোনো দরকার নেই। দ্যাট মিনস আমাদের খাওয়া হলো পড়া হলো, অন্য কোনো দরকার নেই, এটা হলেই তারা কাজ করতে আগ্রহী। অ্যান্ড পারফরমেন্স রেজাল্ট হচ্ছে তারা মিনিমাম পারফরমেন্স অ্যাচিভ করে থাকে, দ্যাট মিনস তাদের কাজ হচ্ছে ওখানে বসে থাকা, কেউ আসছে কেউ গেছে, গেট খুলে দেওয়াই হচ্ছে তাদের কাজ। অটোক্রেটিকের পরে হচ্ছে কাস্টোডিয়ান, দ্যাট মিনস তারা অনেক বেশি সাপোর্টিভ এবং কাস্টোডিয়ান অনেকটা ক্লোজ। কাস্টোডিয়ানের হচ্ছে তারা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে মানি এবং ইকোনমিক রিসোর্সের উপরে, এমপ্লয়ারদের ইকোনমিক রিসোর্স কি হবে তার উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ম্যানেজারের ওরিয়েন্টেশন হচ্ছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা। অটোক্রেটিক ছিল তারা অথরিটি বেশি নিয়ে থাকবে, কিন্তু কাস্টোডিয়ানের হলে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা। এন্ড এমপ্লয় ওরিয়েন্টেশন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড বেনিফিট, দুইটাই থাকবে। এমপ্লয় ফার্স্ট রানে ছিল তারা অনেক বেশি অবিডিয়েন্ট, আর এক্ষেত্রে তারা অনেক বেশি সিকিউরিটি পাচ্ছে এবং বেনিফিট পাচ্ছে। ডিপেন্ডেন্স প্রথমে ছিল বস, দ্যাট মিনস আপনার আনসার যারা তারা শুধু পিসির উপর ডিপেন্ডেন্ট, কিন্তু অন্য যারা যারা টিচার তারা ডিপেন্ডেন্ট কার উপরে, প্রতিষ্ঠানের উপরে, দ্যাট মিনস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে তারা নিজের মনে করে, সেটা হচ্ছে কাস্টোডিয়ান। দেন সিকিউরিটি, তারা অনেক বেশি সিকিউরিটি ফিল করে। প্যাসিভ কোঅপারেশন, তারা প্যাসিভলি কোঅপারেট করে থাকে। দেন ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা হচ্ছে কাস্টোডিয়ান ম্যানেজার। দেন হচ্ছে সাপোর্ট, কাস্টোডিয়ান আর সাপোর্ট ভেরি মাচ ক্লোজ। প্রথমটা অথরিটি অনেক বেশি নিজের ক্ষমতা থাকে, কাস্টোডিয়ানের ক্লোজ, তারা অনেক কম থাকে, ক্ষমতা নিয়ে থাকে। পরেরটা একদম নাই বললেই চলে, তারা অনেক বেশি লিডারশিপের গুরুত্ব দিয়ে থাকে। এবং বেসিক মডেল হচ্ছে তারা লিডারশিপ, লিড করা, পিপলকে লিড করা, যেমনটা ক্রিকেট খেলার লিডার যেটা করে থাকে। তাহলে তার কাজ হচ্ছে সাপোর্টিভ, ম্যানেজারের কাজ হচ্ছে, অবি মডেলের কাজ হচ্ছে ক্রিকেট খেলা যেরকম টিমে লিড করে থাকে সেটা সেরকম লিড করা, অন্যান্য টিম মেম্বারকে সাপোর্ট করা এবং জব পারফরমেন্স অ্যাচিভ করার জন্য প্রত্যেককে সহযোগিতা করা। তারা সকলে পার্টিসিপেট করে থাকে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, যেমন ক্রিকেট খেলার উন্নয়নের জন্য বা গ্রুপ পারফরমেন্সের জন্য পার্টিসিপেট করে থাকে। এমপ্লয় নিডস মিটস, তারা স্ট্যাটাস এবং রিকগনাইজেশন, তারা প্রত্যেকে তাদের স্ট্যাটাস, দ্যাট মিনস একজন ব্যাটসম্যান, একজন ফিল্ডার, একজন উইকেট কিপার কিংবা একজন বলার, প্রত্যেকে তাদের স্ট্যাটাস এবং রিকগনাইজেশন, দ্যাট মিনস সবাই ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার জন্য অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকে গ্রুপ পারফরমেন্সের প্রতি। দেন অ্যাওকেন্ট ড্রাইভস
পারফরম্যান্স রেজাল্ট হচ্ছে অ্যাওকেন ড্রাইভস, দ্যাট মিনস আপনার যে দুর্বলতা আছে সেটাকে দূরীভূত করার চেষ্টা করে। মিডল লেভেল ম্যানেজার নরমালি সাপোর্টিভ ম্যানেজার হয়ে থাকে। দ্যাট মিনস একটা প্রতিষ্ঠানে যখন মিডল লেভেল ম্যানেজার থাকে, যারা দেখেন হিউম্যান রিসোর্স ম্যানেজার, তারা অনেক বেশি সাপোর্টিভ হয়ে থাকে টপ ম্যানেজমেন্ট থেকে। টপ ম্যানেজমেন্ট অথরিটি কনসার্ন হয়ে থাকে অথবা কাস্টোডিয়ান হয়ে থাকে, বাট মিডল লেভেল ম্যানেজার অনেক বেশি সাপোর্টিভ হয়ে থাকে। এখন কলেজিয়াল লিডারশিপ হচ্ছে ওই ব্যক্তি যারা অনেক বেশি মিশে থাকে পার্টনারশিপ, যেমন সুপারভাইজার লেভেল ম্যানেজার, তারা কি করে থাকে, তারা যারা ওয়ার্কার্স তাদের সাথে একত্রিত হয়ে কাজ করে, পার্টনারশিপ হিসেবে কাজ করে, তাদের পার্টনার হিসেবে। দ্যাট মিনস একটা ওয়ার্কশপ, কার ওয়ার্কশপ, সেখানে সুপারভাইজারের কাজ হচ্ছে অন্যদের দিয়ে কার্য সম্পাদন করিয়ে নেওয়া, কিন্তু সেও ব্যক্তিগতভাবে কার্য সম্পাদন করে থাকে। টিম ওয়ার্ক, ওই সুপারভাইজার টিম হয়ে সকলের সাথে কার্য সম্পাদন করে থাকে, সে অনেক রেসপন্সিবল থাকে, সকলের কাজের জন্য যেমন রেসপন্সিবল, নিজের কাজের জন্য রেসপন্সিবল থাকে, এবং নিজে অনেক নিয়ম শৃঙ্খলা মেনে চলে, সেলফ ডিসিপ্লিন। এমপ্লয়ার সাইকোলজি, তার সাইকোলজি থাকে, সেলফ ডিসিপ্লিন থাকে, সে সবসময় নিয়ম শৃঙ্খলা অনেক বেশি মেনে চলবে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, তার নিজের অবস্থান অর্জনের জন্য সে সবসময়, দ্যাট মিনস সকলের কাছে সবসময় সে অনেক বেশি স্বীকৃত হিসেবে বিবেচিত হবে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন মোটিভেশনে যখন আমরা পড়বো, তখন সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে আপনার মোটিভেশনের লাস্ট পার্ট, এরপরে মানুষের কিছু থাকে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সেলফ অ্যাকচুয়ালাইজেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন মানুষের সাথে পার্টনার হিসেবে কাজ করেছেন, অনেক রেসপন্স বিহেভ করেছেন এবং সেলফ ডিসিপ্লিন শিখেছেন, এবং সকলের হয়ে তিনি কাজ করেছেন বিধায় সকলের মাঝে আজও বেঁচে আছেন। এটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। পারফরম্যান্স রেজাল্ট মডারেট এনথুসিয়াসিজম, তাদের আগ্রহ থাকবে মডারেট টাইপের, অনেক বেশি আগ্রহ বা অনেক বেশি কম আগ্রহ থাকবে। দেখুন সে সুপারভাইজার সকলকে সাহায্য করবে, দেখুন সকলের সাথে মিশতেছে, বাট তারা ওইভাবে কাজ করবে না যে আমিও মাঠে নামবো, মাঠে নামলে একটু পরে সে উঠে যাবে। এটা হচ্ছে সেলফ মডারেট এনথুজিয়াসিজম। এইচআর ডিপার্টমেন্টে যারা কাজ করে মূলত তারা এই ধরনের কলেজিয়াল লিডারশিপের ভূমিকা পালন করে থাকে, অথবা সুপারভাইজার লেভেলে তারাও কলেজিয়াল লিডারশিপের ভূমিকা পালন করে থাকে। এটা হচ্ছে ওবি মডেল। দেন সিস্টেম মডেল, এটা সিস্টেম যেভাবে আপনাকে ডেভেলপ করে। ট্রাস্ট কমিউনিটি, লোয়ার লেভেল ম্যানেজার নরমালি এই ওয়ার্কাররা এই সিস্টেমটা ফলো করবে, অনেক বেশি কেয়ারিং। সাপোজ যখন আপনার একজন 5 জন ব্যক্তি একত্রে একটা টিমে কাজ করতেছেন, আপনার অনেক ট্রাস্ট ডেভেলপ করবেন, হ্যাঁ আমি ওকে যে কাজটা দিব সে তার কাজটা সঠিকভাবে সম্পন্ন করবে, অনেক বেশি কেয়ারিং হবেন এবং কম্পাশন হবেন। অন্যের কাজের প্রতি যেমন কেয়ারিং, নিজের কাজের প্রতিও আপনি অনেক বেশি কেয়ারিং থাকবেন। এটা হচ্ছে আপনাদের ম্যানেজারিয়াল ওরিয়েন্টেশন। আপনার নিজের কাজের জন্য ব্যক্তিগতভাবে নিজেকে অনেক বেশি দায়িত্ববান মনে করবেন, নিজেই মালিক মনে করবেন আপনার কাজের জন্য। যেমন আপনি একটা অ্যাসাইনমেন্ট অথবা টার্ম পেপার অথবা প্রজেক্ট দেওয়া হয়েছে, আপনি মনে করেন আপনি এটা মালিক, সেটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ওরিয়েন্টেশন। এমপ্লয় সাইকোলজিক্যাল সেলফ, তারা আপনার ব্যক্তিগতভাবে মোটিভেটেড হবে, কারণ আপনি যখন ভালো প্রজেক্ট করবেন সেটা আপনার জন্য একটা অ্যাপ্রিসিয়েশন হবে, এটার জন্য আপনি ভালো একটা মার্কস পাবেন, এবং ভবিষ্যতে আপনি যখন রিসার্চে যাবেন তখন এটা আপনার কাজে লাগবে। দেন ওয়াইড রেস, এমপ্লয়ার নিডস মিট ওয়াইড রেস মিট করে, তার সব ধরনের নিডগুলা মিট করার চেষ্টা করে। প্যাশন অ্যান্ড কমিটমেন্ট টু অর্গানাইজেশনাল গোলস, তারা তাদের প্রতিষ্ঠানের যে গোল, সাপোজ আপনারা যখন কোনো টার্ম পেপার দেওয়া হয়েছে, আপনার সিস্টেমে কাজ করতেছেন, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য আপনারা অনেক বেশি আগ্রহ হবেন, একইভাবে ব্যক্তিগত উদ্দেশ্য অর্জনের জন্য। এটা হচ্ছে মূলত 5 ধরনের আপনার যে ইনপুট দেওয়া হয় তার উপর ভিত্তি করে, এই যে ইনপুট গুলো দেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে আপনার এই 5 ধরনের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। এজন্য এই 5 ধরনের ওবি মডেলের চার্টটা এখানে দেওয়া হয়েছে। আপনি ইনপুট এখানে যেটাই হোক না কেন, এই 5টা যে কোনো একটা অথবা কম্বিনেশন অফ অন এলিমেন্ট আপনার কাছে আসবে, কিন্তু ইনপুট গুলো এগুলোই হবে।
আর ইনপুট গুলো যখন এভাবে হবে সেটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এই আকারে আসবে। ডিপেন্ডেন্ট হচ্ছে আপনার এগুলো সব ডিপেন্ডেন্ট, এগুলো প্রসেস হয়ে আপনার এই যে আউটপুট গুলো তৈরি করা হবে। এই হচ্ছে আমাদের মূলত ওবির ফার্স্ট চ্যাপ্টারে যা কিছু আছে সবগুলো ডিসকাশনের ইস্যু। আর যে বিষয়গুলো আছে এগুলো আমরা এখানে না দেখলে হবে, কারণ এতটা বেশি আপনাদের দেখার দরকার নাই, কারণ আপনাদের যেহেতু বিশাল কোর্স, এটা একটা চ্যাপ্টারে কমপ্লিট করা অনেক টাফ হয়ে যাবে। তাহলে অর্গানাইজেশন বিহেভিয়ার হচ্ছে বিহেভিয়ার অফ দ্য পিপল উইদিন দ্য অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশন বিহেভিয়ারের মধ্যে আমরা কয়টা জিনিস পাই? তিনটা জিনিস পাই। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, গ্রুপ এন্ড স্ট্রাকচার। So organization behavior is the systematic study of individual, group and structure that act and interact within the organizational system. এটাকেই organization behavior বলা হয়। আর আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি। অর্গানাইজেশন বিহেভিয়ার সাইকোলজি, সোশিওলজি অনেক কিছু থাকে, এগুলো এত বেশি দরকার নাই। ডাইভার্স ওয়ার্কফোর্স, সামথিং লাইক দ্যাট। নেক্সট চ্যাপ্টার আমরা পরবর্তী ক্লাসে চলে যাব, আপনাদের জানিয়ে দেওয়া হবে কবে হবে পরবর্তী ক্লাস। আর মডেল হচ্ছে, এটা হচ্ছে আমাদের মডেল। মডেল ইজ দ্য সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন অফ রিয়েল লাইফ ফিনোমেনা। দ্যাট মিন্স আপনি যখন কোনো ইনপুট দিচ্ছেন, then it will be processed and then you will get some output, এটাকেই বলা হয়। এটা যখন আমরা সিম্পলি প্রকাশ করি then it is called মডেল। যেমন আপনি যখন ইনকাম করবেন 500 টাকা, আপনি সেখান থেকে 400 টাকা খরচ করলে বাকি থেকে আপনার 100 টাকা সেভিং, সেটা হচ্ছে আপনার ইকোনমিক মডেল। আর ওবি মডেল এটা হচ্ছে আপনি ইনপুট হচ্ছে হিউম্যান রিসোর্স ইনপুট, সেটা প্রসেস হয়ে আপনার আউটপুটে প্রোডাক্টিভিটি, অ্যাবসেন্টিজম এক্সেট্রা সামথিং লাইক দ্যাট প্রডিউস হবে। এটাই হচ্ছে আপনার ওবি মডেলের আউটপুট। এখন আউটপুট ডেভেলপ করার জন্য আপনাকে প্রসেস করতে হবে ম্যানেজমেন্টের স্টাইলের আলোকে। কমিউনিকেশন, লিডারশিপ, পাওয়ার, পলিটিক্স, এগুলো সব আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে অন বাই অন ডিসকাস করে ফেলবো। জি স্যার। অনেকগুলো আপনাদের যদি ম্যাথমেটিক্স থাকতো তাহলে ক্লাসগুলো অনেক লাভলি হইতো, কারণ আমাকে অনেক দ্রুত কভার করতে হয়। ক্লাসে যেমন আপনাদেরকে যদি একটা কথা বলি আপনাদের কাছে ফিডব্যাক নিতে পারি, এখন দেখা যায় আপনাদেরকে একটা কথা বললাম, অনেকের দেখা যায় নেটওয়ার্কের সমস্যার কারণে সে ঠিকভাবে শুনতেও পারে না। সেজন্য আমার মাঝে মাঝে অনেক ফাস্ট আগাই, আবার একটু স্লো হই, আবার মাঝে মাঝে ওইটাকে রিক্যাপ করে যায় যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আপনাদের একটা বিষয় ছিল ইফেক্টিভ অ্যান্ড সাকসেসফুল ম্যানেজার। এই বিষয়টা কি আপনাদের ক্লিয়ার? ইফেক্টিভ, সাকসেসফুল অ্যান্ড এফিশিয়েন্ট। যদি ক্লিয়ার না হয় তাহলে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, এখানে আরেকটু সময়ের ভিতর দেখিয়ে দিচ্ছি তাহলেই হবে। ইফেক্টিভ হচ্ছে আপনি গোল অ্যাটেন্ড করছেন, যেটা ওখানে এক্সাম্পলে বলেছিলাম। ইফেক্টিভ হচ্ছে আপনাকে টার্গেট দেওয়া হয়েছে, ইওর সেলস টার্গেট। সেলস টার্গেট কি আসবে এটা? আপনার সেলস টার্গেট সাপোজ আমি বলেই দিচ্ছি, আপনার সেলস টার্গেট সাপোজ হচ্ছে 1 লক্ষ টাকা একদিনে। আপনি যদি 1 লক্ষ টাকা সেলস একদিনে সম্পাদন করতে পারেন তাহলে দ্যাট মিন্স ইউ আর ইফেক্টিভ। আপনি যদি 1 লক্ষ টাকা সেলস টার্গেট অ্যাচিভ করতে না পারেন, আপনি সকাল 10টায় শুরু করেন, 9টার ভিতরে যদি 95,000 টাকার বিক্রি সম্পন্ন করে থাকেন, ইউ আর নট ইফেক্টিভ। বাট ইউর efficiency will be achieved when you will be effective and you can also achieve this goal using minimum resources, that means shortest possible time. আপনি যদি 10টা কিংবা 10টায় শুরু করে 11টার ভিতর আপনি শেষ করতে পারেন, দ্যাট মিন্স ইউ আর এফিশিয়েন্ট। কিন্তু আপনি যদি 11টার ভিতর 95,000 টাকা বিক্রি করেছেন, বাকিটা করতে পারেননি সারাদিনে, আপনার ইফেক্টিভ না। কিন্তু বাকি একজন ব্যক্তি যদি সারাদিনে কমপ্লিট করে, হি ইজ ইফেক্টিভ।
একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা দেখা হয় সেটা হচ্ছে আপনার ইফেক্টিভনেস, দ্যাট মিন্স আপনি কতটা সুন্দর করে এবং সহজে কাজটি সম্পাদন করতে পারতেছেন। আপনি যদি কাজটি সঠিকভাবে সম্পাদন করতে না পারেন, দেন ইউ উইল নট বি অ্যান ইফেক্টিভ অন। আর এফিসিয়েন্সি হতে হলে তার বিপরীত, আপনি কম টাইম কম রিসোর্স, দ্যাট মিন্স আপনি 10টায় শুরু করে 11টায় শেষ করলেন একজন শ্রমিক নিয়োগ করে, দ্যাট মিন্স ইউ আর দ্য মোস্ট এফিসিয়েন্ট অন। এখন যদি আপনি বেশি শ্রমিক নিয়োগ করেন তাহলে আপনার রিসোর্স বেশি লাগতেছে, দ্যাট মিন্স আপনি এফিসিয়েন্ট না, আপনি ইফেক্টিভ বাট এফিসিয়েন্ট না। আপনাকে প্রথমে অ্যাচিভ করতে হবে এফেক্টিভনেস, দেন এফিসিয়েন্সি, দেন ইউ উইল বি এ সাকসেসফুল অন। এটা হচ্ছে আমার আজকের ক্লাসের টোটাল ইস্যু। নেক্সট ক্লাসগুলোতে আমরা বাকি টপিকগুলো অন বাই অন কভার করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন আছে? যদি এখন থাকে করতে পারেন, যদি মনে করেন এখন নেই, এত পড়ার ভিতরে আসেনি, তাহলে আপনারা প্রথম এটা গো থ্রু করেন, তারপর যদি বুঝতে সমস্যা হয় দেন আপনারা প্রশ্ন রেজ করতে পারেন যখন ইচ্ছা তখন। এটা এখন করতে হবে এরকম না, আপনার পরবর্তীতে প্রশ্ন করলেও সেটাও করতে পারেন, কারণ এখন আপনারা পড়বেন, প্রথমে বুঝবেন, আর যদি আগে পড়ে থাকেন তাহলে তো বুঝেই গেছেন, আর না বুঝলে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন, ইট ডাজন্ট ম্যাটার। যখনই করেন সেটা আপনাদের জন্য উন্মুক্ত। সো স্যার আমাদেরকে যদি স্লাইডটা দিয়ে দিতেন স্যার একটু ভালো অবশ্যই, হতো। হ্যাঁ স্লাইড আমি দিয়ে দিচ্ছি এখনই, আপনাদের গ্রুপে এখনই আপলোড করে দিচ্ছি, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আর স্লাইড স্যার আমাদের কি মানে কারিকুলাম, ও আচ্ছা, স্যার আপনাদের কারিকুলাম কি আছে নাকি স্যার আপনি, আছে, ওটা আমার নাকি স্যার আপনি যা পড়াবেন তাই ওরকম? আমি গত বছর তৈরি করেছিলাম, ওইটাই আছে। আর বেসিক্যালি পরীক্ষা আসবে আমি যেটা পড়াবো ওইটাই। জি স্যার। কারণ কারণ কারিকুলাম টু দা লেটার ফলো করা তো কোনোদিনও সম্ভব না, পারবেন আপনি? আপনি মনে করেন আপনি ক্লাস 1 থেকে এখন না ইউনিভার্সিটি স্যার। পেরেছেন কারিকুলাম ফলো করতে, এটা আসলে কোনোদিনও সম্ভব না। এটা আপনাকে একটু স্যাক্রিফাইস করে নিজের মতো করে শিখে নিতে হবে, আর যেটা কভার করার ওটা কভার হয়ে যাবে সেটা অনুযায়ী। দ্যাট মিন্স আপনার স্লাইডে যে টপিক থাকে ওই টপিকটা আপনারা যদি বুঝতে পারেন দ্যাটস ফাইন, বুঝতে না পারলে আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে, পরীক্ষা কভার করা সহজ হবে। আর এর বাইরে আমি মনে করি পরীক্ষায় তেমন কোনো কিছুই আসবে না, এটা আমার মনে হয় না। কারণ প্রশ্ন তো আমি করব, আর আমার ডিপার্টমেন্টের কেউ করবে, সে তো কারিকুলাম দেখেই করবে যে কোন বিষয়গুলো কভার করা হয়েছে। আপনাদের উপর জোর করে চাপিয়ে দিলে তো কোনো সমাধান হয়ে গেল। কারণ শিক্ষা হচ্ছে এমন একটা ইস্যু যেটা নিজে শিখে নিতে হয়, আর ক্লাসের পরীক্ষায় আর পাশ। স্যার হ্যাঁ, আমাদের আমাদের বলেন। আমাদের স্যার ক্লাসগুলো যে রেকর্ড হচ্ছে স্যার ওগুলো আমরা কিভাবে পাবো? মানে স্যার আমরা অনেকে হয়তো দেখা যাচ্ছে ক্লাস করতেছি, এমন সময় হয়তো নেটওয়ার্ক জনিত কারণে আমরা বের হয়ে গেলাম বা পরে আবার অ্যাড হলাম, এভাবে করে তো স্যার ফুল ক্লাসে কনসেন্ট্রেশনটা পাওয়া যায় না। তাছাড়া স্যার না অনেকের আমি ওয়াইফাই থাকে, ওয়াইফাই কানেকশন লস হতে পারে বা এমবি শেষ হয়ে যেতে পারে। তো স্যার সেক্ষেত্রে যদি ক্লাস রেকর্ড গুলো যদি স্যার আমাদেরকে সাথে সাথে প্রোভাইড করেন তাহলে স্যার ভালো হয়। ক্লাস রেকর্ড গুলো বেসিক্যালি আপনাদের গ্রুপে মেসেঞ্জারে দেওয়া পসিবল না, কারণ হচ্ছে মেসেঞ্জারে 25 MBর উপরে লোড নয় না। সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে আমি ডাউনলোড করে দেবো, অথবা আমি একটা ফেসবুক পেজ ওপেন করি, সেখানে আপনারা থাকবেন, সেখানে আমি আপলোড করে দিব, এটা আপনাদের ইচ্ছা। জি জি স্যার, স্যার। যেটা সুবিধা হয় স্যার। আচ্ছা, আমি একটা পেজ ওপেন করি, সেখানে ওই আপনারা অ্যাড করে নেবেন। আমার অন্য ডিপার্টমেন্ট এবার আমার নিজের ডিপার্টমেন্টও আছে, ওখানে একবারে দিয়ে দিব, তাহলে আপনাদের স্যার আমার সবই রেকর্ড করা আছে, শুধু আপলোড করা হয়নি। স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের কি পরবর্তী ক্লাস ইউনিট 2 দিয়ে শুরু হবে নাকি? হ্যাঁ, এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ওকে স্যার। তো আপনাদের যে টপিক গুলো কভার করা হয় এটা আপনারা কভার করেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর টপিক কিন্তু অনেক বেশি, আপনাদের আগের ব্যাচকেও জিজ্ঞাসা করবেন, অনেক বেশি কভার করা হয়, কারণ বইটা অনেক বড়। আর আপনাদের জি পোস্ট স্যার। কারিকুলাম যেটা আছে সেটা কভার করতে গেলে মনে করেন যে 1 বছর লাগবে, এর আগে সম্ভব না। এজন্য আমরা যতটা সম্ভব কভার করব, আর পরীক্ষার সময়। ঠিক আছে, তো
সবাই ভালো থাকবেন। আমি আপনাদের এখনই স্লাইডটা দিয়ে দিচ্ছি, আর রেকর্ডিং হতে একটু সময় লাগে কারণ এটা কনভার্ট হতে হয় ক্লাস শেষ হওয়ার পরে। আমি ফেসবুকে একটা পেজ খুলে ওখানে দিয়ে দেবো, আপনারা নিয়ে নেবেন, অথবা ইউটিউবে দিলে আপনারা ওখান থেকেও নিতে পারবেন। আচ্ছা, ভালো থাকবেন ঠিক আছে স্যার। সবাইকে, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। স্যার আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।